শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে আমরা যে বিষয়টি পড়ব বলেছিলাম সেটি হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর আমরা শিখব কোশ্চেন ট্যাগ অ্যান্ড কমেন্ট ট্যাগ। কমেন্ট ট্যাগ নামটা হয়তো অনেকের কাছে নতুন, কিন্তু পরীক্ষায় যদি কোশ্চেন ট্যাগ না এসে কমেন্ট ট্যাগ আসে তখন তোমরা কিভাবে আনসার করবে? এই যে নামের ভিন্নতা কিংবা অল্প একটু পরিবর্তন হলেও যে আসলে পরিবর্তনটা হয় কিভাবে সেগুলো আমরা শিখব। তাহলে আমি আছি ফারিয়া তোমাদের সাথে 10 মিনিট স্কুলে, আর তোমরা কে কোথা থেকে জয়েন করেছো সেটি অবশ্যই আমাদের জানাও। এবং তারপরে আমি সরাসরি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে চলে যাচ্ছি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নাম দেখে তো আমরা বুঝতে পারছি সাবজেক্ট আর ভার্বের মধ্যে একটা রিলেশন। কিভাবে আসলে সাবজেক্ট আর ভার্বের মধ্যে এগ্রিমেন্ট হলো, তারা আসলে কিভাবে সাবজেক্ট যখন আই বসবে ভার্ব তখন এম বসে, এই যে ভিন্নতাগুলো আজকে আমরা শিখবো কিভাবে কিভাবে হয়। তাহলে আমি একটু দেখি কে কে আমাদের সাথে জয়েন করেছে। আচ্ছা, আমাদের সাথে জয়েন করেছে সাজিদ, প্লাবন তালুকদার ভাইয়া জয়েন করেছে, মনিকা, কল্লুল, ফারিমা হাসান, সাজিদ পাবনা থেকে। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা তাহলে ক্লাসটা শুরু করি। প্রথমত আমরা যদি দেখি অ্যান্ড শুনলেই আমরা কি জানি? এবং। এবং মানে শব্দর মাঝখানে যখন কোনো বাক্যে এবং যুক্ত হয় আমরা কিন্তু বুঝি যেটা প্লুরাল হবে। তাহলে আমরা এরকম একটা উদাহরণ দেখি, এবং পাশাপাশি আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে অ্যান্ড আছে কিন্তু তারপরও কখন কখন সিঙ্গুলার হচ্ছে, সেটিও আসলে দেখার বিষয়। তাহলে চলো আমরা প্রথমে দেখি অ্যান্ড থাকার ফলে যে প্লুরাল হয় সেটি। প্রথম রুলসটি হচ্ছে অ্যান্ড থাকবে, একাধিক সিঙ্গুলার সাবজেক্ট যখন অ্যান্ড দ্বারা যুক্ত হবে তখন যে ভার্বটি হবে সেটি হবে প্লুরাল ভার্ব। তাহলে আমি যদি একটা এক্সাম্পল লিখি, এ ফুল and his money, আমি এখানে অ্যামেজার যেটা তোমরা মনে করো হবে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি অ্যানসারটি পরে বলবো। এ ফুল and his money bracket soon parted। তাহলে আমি কি বলেছিলাম, যখন দুইটা সিঙ্গুলার সাবজেক্ট একসাথে এন্ড দিয়ে যুক্ত হবে তখন আমার ভার্বটি হবে প্লুরাল ভার্ব। তাহলে এ ফুল এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, হিজ মানি এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, এই দুটো এন্ড দ্বারা যুক্ত হয়েছে, তাহলে আমার যে ভার্বটি হবে সেটি হবে প্লুরাল। তার মানে আমার ভার্বটি হবে আর। এবং এইভাবে যখন দুইটা সিঙ্গুলার সাবজেক্ট এন্ড দিয়ে যুক্ত হবে আমার ভার্বটি আমি প্লুরাল করব। আমি একটা উদাহরণ তোমাদেরকে দেখালাম, রুলসও দেখালাম, পরেরটা তোমরা আমাকে করে দিবে। সেটি আর কে কোথা থেকে জয়েন করেছো যারা এখনো বলনি তারা অবশ্যই আমাকে জানাও। আমি যদি একটা এক্সাম্পল দেই, ইউ, হি and me, you, he and I students, তাহলে কি হবে? দেখো আমি কি বলেছিলাম, একাধিক সিঙ্গুলার সাবজেক্ট, ইউ একটা সিঙ্গুলার সাবজেক্ট, হি একটা সিঙ্গুলার সাবজেক্ট, আই একটা সিঙ্গুলার সাবজেক্ট, এগুলো একসাথে যুক্ত হয়েছে এন্ড দিকে এবং তারপর বাক্যটি আছে। তার মানে আমাকে এটা প্লুরাল ভার্ব করতে হবে। প্লুরাল ভার্ব হলে আসলে বাক্যটি তাহলে কি বসবে, ভার্বটি, সেটি আমাকে কমেন্টে জানাও। আমি ততক্ষণে দেখি কে কে আমাদের সাথে জয়েন করেছে। আচ্ছা, নোয়াখালী থেকে জয়েন করেছে আমাদের সাথে, তারপর নুসরাত জাহান জয়েন করেছে, জাওয়াত, সুমাইয়া স্নেহা জয়েন করেছে সাভার থেকে, ইমরানুল ইসলাম, রেহান। আচ্ছা, আমাকে আর অ্যান্সার হবে সেটি জানিয়েছেন রিফাত, তারপর নিবিড় জানিয়েছেন আর হবে। আর কে কে মনে করছো যেটা অ্যান্সারটা আর হবে? নিবিড়, তুমি যে অ্যান্সারটা দিয়েছো এবং যারা আর অ্যান্সারটি দিয়েছো সেটি ঠিক হয়েছে। তার মানে যখন একাধিক সিঙ্গুলার সাবজেক্ট এন্ড দিয়ে যুক্ত হচ্ছে তখন আমার ভার্বটি হচ্ছে প্লুরাল, সেই কারণে আমি এখানে দিব আর। এই ক্ষেত্রে তোমাকে আরেকটা রুলস জানতে হবে। দেখো আমি লিখে রেখেছি 2 3 1 অল দ্য টাইম এন্ড 1 2 3 মানে যখন হবে ব্লেম। এটার মানেটা আসলে কি, তাই না? এটা যখন কোনো বাক্যে সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন, থার্ড পারসন থাকবে তখন তুমি কি করবে। দেখো আমি একটা বাক্য লিখেছি, ইউ, হি এন্ড আই আর স্টুডেন্টস। এইখানে আমি 2 3 1 সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন ব্যবহার করছি। কারণটা কি, আমি যখন কেউ কোনো দোষ স্বীকার করবে বা কাউকে দোষারোপ করবে এইরকম ক্ষেত্রগুলোতে 1 2 3
ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন হবে। আর বাকি সকল ক্ষেত্রে এই যে আমি দেখো 2 3 1 এর একটা এক্সাম্পল দিয়েছি সেটা হবে। আমি তাহলে একটা 1 2 3 এর এক্সাম্পল দেখি, মানে যেখানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন আছে। তাহলে আমি যদি লিখি, আমি লিখলাম I, you and he, দেখো ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটা পারসন। অথবা আমি যদি লিখি I, you and he বাদে আর কি থার্ড পারসন হবে, আমি তার মধ্যে একটা দিচ্ছি। আমি এখানে দিয়ে এবং এখানে দিলাম ব্র্যাকেট কনভিক্টেড। কনভিক্টেড মানে হচ্ছে কোনো কিছু দোষ স্বীকার করা বা কাউকে কোনো ব্লেম দিয়েছে সেটি স্বীকার করা। তাহলে এই রকম ক্ষেত্রে দোষ বা ব্লেম সেটা যখন বোঝাবে আমি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন এটা করব। তাহলে এই ক্ষেত্রে দেখো যখন এন্ড দিয়ে যুক্ত হয়েছে এবং ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন আছে যেগুলো একাধিক সিঙ্গুলার সাবজেক্ট, তার মানে আমাকে বসাতে হবে প্লুরাল ভার্ব। সো আমি বসিয়ে দেব আর। ঠিক এইভাবে আমরা হচ্ছে যে কোনো বাক্য রূপান্তরগুলো করব। তাহলে আমি তোমাদেরকে এখন দেখাবো আমরা যেটা দেখলাম এন্ড থাকলে প্লুরাল হবে। এক্সেপশনগুলো কি, এক্সেপশনের ব্যতিক্রম যে উদাহরণগুলো সেগুলো আমরা দেখব, রুলসগুলো দেখব। আর যারা যারা এখনো ক্লাসটি শেয়ার করোনি, যেন পরবর্তীতে তোমরা ক্লাসটি করতে পারো এবং যে কোনো সময় পাও তখন তার জন্য তোমরা ক্লাসটি শেয়ার করে দিতে পারো। তাহলে আমরা পরের রুলটি দেখি, সেটি হচ্ছে যখন ইচ বা এভরি থাকবে কোনো বাক্যে, ইচ অথবা এভরি, এবং সেই বাক্যে এন্ড থাকবে, সেই ক্ষেত্রে আমি সিঙ্গুলার ভার্ব বসাবো। দেখো এন্ড আছে, তারপরে তুমি সিঙ্গুলার ভার্বটি বসাচ্ছ, কিন্তু আমরা তো রুলস পড়েছিলাম এন্ড থাকলে প্লুরাল বসবে। কিন্তু এই ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে এখানে ইচ বা এভরি থাকার কারণে সেটি আসলে সিঙ্গুলার বোঝাচ্ছে, তার জন্য আমি সিঙ্গুলার ভার্ব লিখবো। তাহলে আমি যদি একটা এক্সাম্পল লিখি, each boy and each girl, ব্র্যাকেট এখানে লিখলাম paid the money, ধরো paid the money লিখলাম। তাহলে এই ক্ষেত্রে কি হবে, each boy and each girl ব্র্যাকেটে হচ্ছে তোমাকে অ্যামিজার কিংবা হ্যাজ, হ্যাড যেটা তুমি মনে করো ঠিক হবে সেটি বসাবে এবং paid the money। পেড দেখে আমি আসলে বুঝতে পারছি যে আমাকে এখানে হ্যাজ বা হ্যাড বসাতে হবে এবং আমি কি বলেছি ভার্বটি হবে সিঙ্গুলার ভার্ব। তাহলে আমি হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্মটি আছে, তাই আমি এখানে বসিয়ে দিব হ্যাজ। কিন্তু দেখো এখানে কিন্তু এন্ড দিয়ে যুক্ত ছিল, কিন্তু তারপরও ভার্বটি সিঙ্গুলার হচ্ছে, সেই কারণটি হচ্ছে ইচ বা এভরি থাকার কারণে। তাহলে এরকম আরেকটি এক্সাম্পল যদি আমি তোমাদেরকে করতে দেই, সেটি তোমরা কারা কারা পারো সেটি দেখি। আমি যদি লিখি ইচ অফ দ্য বয়েজ, দেখো আমি এবার এন্ডও দিলাম না, কিন্তু আমি ইচ অফ দ্য বয়েজ লিখলাম এবং এখানে লিখলাম অ্যাবসেন্ট টুডে। তাহলে তুমি দেখো এই যে ইচ অফ দ্য বয়েজ, এই বয়েজটা দেখে তোমরা অনেকে কি করবে প্লুরাল করে দিবে যে আচ্ছা এখানে তো বয়েজ আছে, কিন্তু যখন এখানে ইচ বলেছে মানে যে কোনো একজন বা কেউ একজন সেটা বলছে, সেই কারণে এখানেও হবে তোমার ভার্বটি সিঙ্গুলার। তাহলে এটার অ্যানসারটি কি হবে, আমি একটু দেখি কে কে সঠিক উত্তর দিয়েছে। আচ্ছা জামিল হ্যালো বলেছে, হাই। তারপর আল শামিম আমাকে হ্যাজ বলেছে, আগেরটার উত্তর দিয়েছে। হাসান মেহেদি এটার উত্তর দিয়েছে ইজ। আগের হ্যাজের উত্তর আমাকে স্নেহা ইজ দিয়েছিল আরেকটা। তারপরে হচ্ছে জাকির আহমেদ হ্যাভ বলেছিল, কিন্তু হ্যাভ তো হবে না। তার আচ্ছা আমাকে অনেক কিছু বলেছিল একটু বড় করে লিখতে, আমি এরপর থেকে বড় করে লিখছি তাহলে। আর রোজিনা জয়েন করেছে। তারপর আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি এখানে কি হবে। ইচ অফ দ্য বয়েজ ড্যাশ অ্যাবসেন্ট টুডে, ইচ থাকার কারণে আমি জানি সেটা সিঙ্গুলার নির্দেশ করছে, তাই আমি এখানে যেটা বসাবো সেটা হচ্ছে ইজ অ্যাবসেন্ট টুডে। তাহলে আমি সিঙ্গুলার বসাতে হচ্ছে ইচ বা এভরি থাকার কারণে। আমার সেকেন্ড রুলসটিও কমপ্লিট। এবার আমি যদি এর পরের রুলসটি দেখি, যেখানে দুইটি সিঙ্গুলার সাবজেক্ট একটিকে নির্দেশ করবে তখন সিঙ্গুলার ভার্ব হবে, অর্থাৎ এন্ডও থাকছে এবং দুইটি সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত হচ্ছে। তাহলে এই এক্সাম্পলটা বোর্ডে অনেকবার এসেছে, আমি সেটাই লিখছি। এইটা যদি এরকম আমি তোমাকে দেই, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি
the headmaster and secretary come to the meeting. তাহলে দেখো the headmaster and secretary, আমি কি বলেছি দুইটা সিঙ্গুলার সাবজেক্ট, the headmaster and secretary, এইটা দিয়ে আসলে একজন ব্যক্তিকেই নির্দেশ করছে। যে হেডমাস্টার সেই সেক্রেটারি সেই একজন ব্যক্তিকে নির্দেশ করছে বলে আমাকে এখানে সিঙ্গুলার ভার্বটি বসাতে হবে। এবং যদি ধরো এখানে দা প্লুরাল হতো, প্লুরাল আমি কিভাবে বুঝতাম, যখন দা হেডমাস্টার এন্ড দা সেক্রেটারি হতো তার মানে তখন দুইজন আলাদা ব্যক্তিকে বোঝাতো। এখানে যেহেতু দা হেডমাস্টার এন্ড সেক্রেটারি, এই সেক্রেটারির আগে আরেকটি দা নেই, তার মানে এটি আসলে একজন ব্যক্তিকেই বোঝাচ্ছে। সেই কারণে তোমাকে এখানে সিঙ্গুলার ভার্বটি বসাতে হবে। তার মানে the headmaster and secretary ব্র্যাকেট দিয়েছি come to the meeting, এটার উত্তরটি হবে সিঙ্গুলার, তার মানে has। এবং যার মাধ্যমে আমরা হচ্ছে এই রুলসটাও কমপ্লিট করে ফেলি। তাহলে আমি জাস্ট একটু চেঞ্জ দেখাচ্ছি, ধরো the headmaster এবং এইখানে যদি হতো and the secretary, তাহলে কিন্তু অ্যানসারটা ভিন্ন হতো। তাহলে সেটার অ্যানসারটা কি হতো, তাহলে সেটার অ্যানসারটা হতো দ্য হেডমাস্টার এন্ড দ্য সেক্রেটারি বলে দ্য হেডমাস্টার একজনকে বোঝাচ্ছে এবং দ্য সেক্রেটারি আরেকজনকে বোঝাচ্ছে। সেই কারণে যে একজন হেডমাস্টার একজন সেক্রেটারি দুইটা সিঙ্গুলার ভার্ব একসাথে জয়েন করেছে এন্ড দিয়ে, তখন আমরা রুলসটা কি শিখেছি, প্লুরাল ভার্ব হবে। সেই কারণে এইটা হতো তখন হ্যাভ। জাস্ট একটু শব্দের ভিন্নতার কারণে আমার অ্যানসারগুলো কিন্তু ভার্বের চেঞ্জ হচ্ছে। এই কারণে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমরা প্রত্যেকটা লাইন খুব ভালো করে দেখব, কারণ ছোটখাটো চেঞ্জের কারণে অনেক চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা পরের রুলসটি দেখি। সেটি হচ্ছে গাণিতিক হিসেবের ক্ষেত্রে সিঙ্গুলার বা প্লুরাল যে কোনোটি আমি বসাতে পারি। তাহলে আমি যদি তোমাকে গাণিতিক হিসাবের একটা এক্সাম্পল দেখাই যেখানে তুমি সিঙ্গুলার বা প্লুরাল যে কোনোটাই বসাতে পারবে, আমি যদি লিখি 2 and 2 4, তুমি চাইলে এখানে 2 and 2 is 4 ও বসাতে পারো, r4 ও বসাতে পারো, make 4 ও বসাতে পারো, makes 4 ও বসাতে পারো, যে কোনোটাই তুমি বসাতে পারো। কারণ আমার রুলস হচ্ছে and থাকবে এবং গাণিতিক হিসেব হলে সিঙ্গুলার বা প্লুরাল যে কোনোটি বসানো যাবে। তার মানে 2 and 2 আমি লিখতে পারি is 4 অথবা লিখতে পারি r4। ঠিক আছে, তাহলে আমি পরেরটা তোমাদেরকে করতে দিচ্ছি। ধরো আমি জাস্ট একটু চেঞ্জ করে যদি দেই 5 and 5 10 এবং আমি ব্র্যাকেটে তোমাকে দিয়ে দিলাম মেক। এইবার তোমরা বলো এইটার অ্যানসারটা কি হবে। 5 and 5 ব্র্যাকেটে যে ভার্বটি আছে সেটি হচ্ছে মেক 10, তার মানে আমি কি বলেছি সিঙ্গুলার বা প্লুরাল যে কোনোটা হতে পারে। তাহলে মেকও হতে পারে, আরেকটা কি হতে পারে মেক্সও হতে পারে। দেখি একটু কে কে সঠিক উত্তরগুলো দিয়েছে আমাকে। আচ্ছা, জাকির দিয়েছে, মেজবা দিয়েছে, স্নেহা হচ্ছে ইজ বলেছে। হ্যাঁ, ইজও আনসার হয়, কিন্তু এখানে আমি যেহেতু মেক দিয়ে দিয়েছি ভার্বটি, তাই তোমাকে সেটি দিয়েই করতে হবে। তারপর হচ্ছে আমাকে নুসরাত জাহান সঠিক উত্তর দিয়েছে, নিশাত, রাফিন, শিহাবুল আমাকে রাইট আনসার গুলো দিয়েছে। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারছি যে গাণিতিক ক্ষেত্রেও যখন এন্ড দ্বারা যুক্ত হচ্ছে তখন তুমি এখানে সিঙ্গুলার বা প্লুরাল যে কোনোটি দিতে পারছো। তাহলে আমরা এর পরের রুলসটি দেখি। সেটি কি, একাধিক সিঙ্গুলার সাবজেক্ট যখন অর নট বা অর নর বা বাট দিয়ে যুক্ত হবে তখন যে ভার্বটি হবে সেটি হবে সিঙ্গুলার ভার্ব। তার মানে একাধিক সিঙ্গুলার সাবজেক্ট থাকতে হবে, এটা হচ্ছে আমার প্রথম রুলস। দ্বিতীয় রুলসটি হচ্ছে সেখানে অর থাকতে পারে অথবা নট থাকতে পারে অথবা বাট থাকতে পারে। এইরকম ক্ষেত্রে আমার যে ভার্বটি হবে সেটি হবে সিঙ্গুলার ভার্ব। তাহলে আমি একটু দেখি, এটা একটা এক্সাম্পল। আমি যদি লিখি he or his brother present, he or his brother bracket present, এখানে তুমি বি ভার্ব বসাবে। ঠিক আছে, তার মানে আমার রুলসটা হচ্ছে একাধিক সিঙ্গুলার সাবজেক্ট, হি একটা সিঙ্গুলার সাবজেক্ট,
হিজ ব্রাদার একটা সিঙ্গুলার সাবজেক্ট, দুইটা সিঙ্গুলার সাবজেক্ট হয়ে গেল, অর নট বাট দিয়ে যুক্ত হয়েছে, দেখো অর দিয়ে যুক্ত হয়েছে। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্বটা বসাতে হবে। আমাকে ব্র্যাকেটে দিয়ে দিয়েছে বি ভার্ব বসাতে হবে। তাহলে আমাকে এখানে সিঙ্গুলার হলে কি বসাতে হবে? সিঙ্গুলার মানে আমি এখানে বসাবো তাহলে ইজ, অথবা তুমি চাইলে ওয়াজও বসাতে পারো। তাহলে আমি যদি এখানে ইজ বসাই সেটা হবে কারেক্ট আনসার, যেহেতু একাধিক সিঙ্গুলার সাবজেক্ট ছিল এবং অর নট বাট দিয়ে যুক্ত হয়েছে তাই আমাকে সিঙ্গুলার ভার্বটি করতে হয়েছে। তাহলে এরকম একটা এক্সাম্পল আমি তোমাদেরকে করতে দিচ্ছি। আমি যদি তোমাদের একটা এক্সাম্পল দিই আইদার দিয়ে, আইদার হি অর হিজ ব্রাদার ডান দিস, তাহলে এইটার অ্যান্সার কি হবে? দেখো আমাদের রুলস কিন্তু ছিল সিঙ্গুলার ভার্ব হতে হবে একাধিক। হি একটা সিঙ্গুলার ভার্ব, হিজ ব্রাদার একটা সিঙ্গুলার ভার্ব, অর দিয়ে যুক্ত হয়েছে। এখানে আইদার থাকুক বা নাইদার থাকুক না, আমার কোনো এখানে চিন্তার বিষয় সেটা না। আমার চিন্তার বিষয় হচ্ছে যে আমাকে সিঙ্গুলার ভার্বটি বসাতে হবে। যেহেতু এখানে ডান আছে তার মানে V3 আছে, তাহলে তোমাকে এখানে হ্যাভ বা হ্যাজ এর কোনটি বসাতে হবে? হ্যাভ বসাবে নাকি হ্যাজ বসাবে সেটি এখন দেখি কে কে সঠিক উত্তর দিচ্ছে। আমাকে সিঙ্গুলারটি বসাতে হবে। আচ্ছা, অনেকেই ইতিমধ্যে সঠিক উত্তরগুলো আমাকে দিয়েছে। তাহলে আমরা বুঝতেই পারছি যে যেহেতু হি একটা সিঙ্গুলার সাবজেক্ট এবং হিজ ব্রাদার একটা সিঙ্গুলার সাবজেক্ট এবং অর দিয়ে যুক্ত হয়েছে, তার মানে আমাকে সিঙ্গুলার ভার্বটি বসাতে হবে। তাহলে আমি এখানে বসাবো হ্যাজ, কারণ হচ্ছে ডান আছে, ডান মানে ভার্বের V3 ফর্মটি আছে, সেই কারণে আমাকে হ্যাজ বসাতে হয়েছে। তাহলে এইভাবে আমাদের এই রুলসটি শেষ। তাহলে আমরা যদি পরের রুলসটা দেখি সেটা কি? সেটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট প্লাস অর নট বাট যে কোনোটা আসতে পারে প্লাস প্লুরাল সাবজেক্ট যখন হবে তখন প্লুরাল ভার্ব হবে। আমরা আগের রুলসটা কি শিখেছি? আগের রুলসটা ছিল একাধিক সিঙ্গুলার সাবজেক্ট, মানে সিঙ্গুলার সাবজেক্ট প্লাস অর নট বাট প্লাস সিঙ্গুলার সাবজেক্ট, তখন আমাকে সিঙ্গুলার ভার্ব বসাতে হয়েছে। কিন্তু এইবার কিন্তু আমার রুলসটা একটু ডিফারেন্ট। সেটা কি? সিঙ্গুলার সাবজেক্ট অর বা বাট হচ্ছে, তারপরে প্লুরাল সাবজেক্ট হচ্ছে, এই কারণে আমি যে ভার্বটি বসাবো সেটা হয়ে যাবে প্লুরাল ভার্ব। তাহলে আমরা এরকম একটা एग्जांपल দেখি, হি অর হিজ ব্রাদার্স গোইং। তাহলে দেখো হি এটা হচ্ছে সিঙ্গুলার, আমার রুলস অনুযায়ী সিঙ্গুলার সাবজেক্ট, তারপরে অর আছে এবং তারপরে প্লুরাল সাবজেক্ট হিজ ব্রাদার্স, প্লুরাল সাবজেক্ট আছে। তাহলে আমি কি বলেছিলাম? যখন সিঙ্গুলার সাবজেক্ট প্লাস অর নট এসেছে প্লাস প্লুরাল সাবজেক্টটি হয়েছে, সেই ক্ষেত্রে তোমাকে প্লুরাল ভার্বটি লিখতে হবে। তাহলে হি অর হিজ ব্রাদার্স প্লুরাল ভার্বটি যদি আমি লিখি সেটি কি হবে? তার মানে আমি এখানে লিখব আর গোইং। তার মানে ঠিক এইভাবে আমরা এই যে অর নট বাট থাকবে, অর নট বাটের ক্ষেত্রে এই তিনটা রুলস মনে রাখবো। একটা হচ্ছে ফার্স্টে সিঙ্গুলার সাবজেক্টের পরে অর নট বাটের পর সিঙ্গুলার সাবজেক্টই বসলো কিনা, বসলে সেটি সিঙ্গুলার ভার্ব। তারপরে 2 নাম্বার রুলসটি হচ্ছে যখন সিঙ্গুলার সাবজেক্ট বসবে, অর নট বাট বসবে এবং প্লুরাল ভার্ব বসবে, সেই ক্ষেত্রে আমি প্লুরাল ভার্বটি বসাবো। ঠিক আছে? তাহলে আমি এইটার একটা एग्जांपल দেখি কে কে আমাকে ঠিক উত্তর দিতে পারো। তাহলে আমি যদি দেই not only Viva but also her friends come came come, তার মানে ভার্বের 3 নম্বর ফর্মটি তোমাকে দেওয়া আছে। তাহলে তোমাকে এখানে হ্যাভ বসাবে তুমি নাকি তুমি হ্যাজ বসাবে? তোমাকে কিন্তু প্লুরাল ভার্বটি বসাতে হবে। কেন না? এই দেখো বিভা একটা সিঙ্গুলার সাবজেক্ট, কিন্তু হার ফ্রেন্ডস সেটা কিন্তু একটা প্লুরাল সাবজেক্ট এবং মাঝখানে বাট দিয়ে যুক্ত হয়েছে। তাহলে এইটার অ্যানসারটি কি হবে সেটা একটু দেখি কে কে জানাচ্ছে।
জুই আমাকে জানিয়েছে হ্যাভ, জাকির আহমেদ জানিয়েছে, তারপর হচ্ছে আমাকে সাজিদ জানিয়েছে, শাহরিয়ার ইমরান জানিয়েছে। ঠিক আছে, তোমাদের উত্তরগুলো ঠিক হচ্ছে। তাহলে আমি হচ্ছে পরের, তার মানে যেহেতু এখানে সিঙ্গুলার সাবজেক্ট ছিল বিভা, তারপরে বাট এসেছে, তারপরে প্লুরাল সাবজেক্ট এসেছে, আমাকে এখানে প্লুরাল ভার্বটি বসাতে হবে। তাহলে আমি এখানে বসিয়ে দিলাম হ্যাভ। এইভাবে আমার এই রুলসটিও শেষ। তাহলে আমি যদি পরের রুলসটি দেখি, আমার পরের রুলসটি হচ্ছে যখন আমি কিন্তু অর আর নরের রুলস গুলো দেখেছি, অর আর নর থাকবে, দুইটি সাবজেক্টের পার্সনটা ভিন্ন হবে, তখন কি হবে? দুইটি সাবজেক্টের পার্সন ভিন্ন মানে কি? তার মানে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন আসলো, কিংবা সেকেন্ড থার্ড আসলো, কিংবা থার্ড আর ফার্স্ট পার্সন আসলো, সেই ক্ষেত্রে আসলে কিরকম হবে? যখন অর আর নট থাকবে। তাহলে আমি যদি একটা এক্সাম্পল লিখি, রহিম or you guilty, তাহলে এই ক্ষেত্রে তুমি দেখো রহিম অ্যাকচুয়ালি নাম, তার মানে এটি হচ্ছে একটা থার্ড পারসন, ইউ মানে সেকেন্ড পারসন, থার্ড পারসন আর সেকেন্ড পারসন এসেছে এবং অর দিয়ে যুক্ত হয়েছে। এই রকম ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটি হচ্ছে যে যেটা হচ্ছে নিকটবর্তী ভার্বের কাছ থেকে যেটা অ্যান্টিসিডেন্ট হবে, সবচেয়ে কাছাকাছি থাকবে, তার মানে তোমার ব্র্যাকেটটি হচ্ছে এখানে বি ভার্ব বসাতে হবে। তাহলে বি ভার্বের সবচেয়ে কাছে কি? ইউ। তাহলে তোমাকে এই ইউ অনুযায়ী সেই ভার্বটি বসাতে হবে। তার মানে রহিম অর ইউ, ইউর সাথে আমরা কোন ভার্ব বসাই ঠিক সেই অক্সিলিয়ারি ভার্বটা আমাকে বসাতে হবে। তার মানে রহিম অর ইউ আর গিল্টি। যেহেতু আমাকে রুলস অনুযায়ী যখন একাধিক পার্সন কোনো বাক্যে চলে আসবে, আমাকে ওই বি ভার্বের আগে যে ভার্বটি থাকবে, যেই হচ্ছে আমার পার্সনটি থাকবে, সেই ভয়েস আমাকে বসাতে হবে। এখানে হচ্ছে সেকেন্ড পার্সন দেওয়া, সেটি হচ্ছে ইউ। এখন ইউর সাথে যেই ভার্বটি বসে সেটি আমরা বসাবো, তার মানে আর গিল্টি। তাহলে আমি যদি তোমাদেরকে একটা বাক্য করতে দেই, দেখি তোমরা কে কে সঠিক উত্তরটা দিতে পারো। নাইদার সুমি নর আই, বি ভার্ব বসাবে হ্যাপি। রুলস অনুযায়ী তোমাকে মনে রাখতে হবে যে ডিফারেন্ট পারসন হতে হবে। এই যে আমি লিখেছি সুমি থার্ড পারসন, আই ফার্স্ট পারসন, এবং তোমাকে এই যে বি ভার্বের আগের যে পারসনটা সেটা দেখতে হবে আই। আই এর সাথে যেই অক্সিলিয়ারি ভার্বটা বসা উচিত তুমি আমাকে সেটাই কমেন্ট বক্সে জানাবে। ততক্ষণ আমি পরের রুলস একটা একটু ঠিক করব। তাহলে আমি দেখি কে কে আমাকে এটার সঠিক উত্তরটা দিয়েছে। আচ্ছা, আমাকে অনেকেই উত্তর দিয়েছে এম, আমাকে বিবেক রায় উত্তর দিয়েছে, ফারহানা হেলেন, সাইদি, উষা, জুই, অনেকেই হচ্ছে আমাকে একদম সঠিক উত্তরটা দিয়েছে। এবং যারা এখনো ঠিকভাবে বুঝুনি তাদের জন্য আমি আরেকবার বলছি, সেটা হচ্ছে যে যখন নর কিংবা অর দিয়ে কোনো বাক্য যুক্ত হবে তখন দুইটা সাবজেক্টের পার্সনটা যদি ভিন্ন হয়। দেখো সুমি এইটা একটা সাবজেক্ট, এখানে সুমি মানে কারো নাম মানে সেটি থার্ড পারসন, আই মানে আমাকে বোঝাচ্ছে এটি হচ্ছে ফার্স্ট পারসন, তার মানে থার্ড পারসন আর ফার্স্ট পারসন আছে এবং নট দিয়ে যুক্ত হয়েছে। এরকম বাক্যের ক্ষেত্রে আমার রুলসটি হচ্ছে আমাকে এই যে বি ভার্বের আগে যে পারসনটি আছে সেই অনুযায়ী বসাতে হবে। তাহলে আই এর সাথে কি বসে? আই এর সাথে অক্সিলিয়ারি ভার্ব বসে এম, সেই কারণে এটার উত্তর হবে এম। ঠিক এইভাবে আমরা এগুলো রূপান্তর করব। তাহলে আমরা এর পরের রুলসে চলে যাই। পরের রুলসটি হচ্ছে singular subject plus as well as or in addition to or including to or no less than or with or together with, তারপরে সিঙ্গুলার বা প্লুরাল যে কোনো সাবজেক্ট থাকলে আমার অ্যানসারটি হবে সিঙ্গুলার ভার্ব। এই ধরনের ওয়ার্ডগুলো তোমাকে মনে রাখতে হবে, কারণ বোর্ডে বারবার ঘুরে ফিরে এই ধরনের ওয়ার্ডগুলো দিয়ে বাক্য আসে।
এবং তোমরা যেটা ভুল করো সেটা হচ্ছে যে যখন তোমরা এখানে প্লুরাল সাবজেক্ট দেখো তোমরা মানে পরে প্লুরাল সাবজেক্ট দেখে মনে করে নাও যে এটা তার মানে প্লুরাল ভার্ব হবে, কিন্তু অ্যান্সারটা কিন্তু সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে আমরা এটার একটা এক্সাম্পল দেখি। তাহলে আমি যদি এখন তোমাদেরকে এরকম একটা এক্সাম্পল করতে দেই যেখানে অ্যাজ ওয়েল অ্যাজ এরকম বাক্যগুলোও থাকবে আমার, বা হচ্ছে নো লেস দ্যান, আবুল no less than the boys guilty, ব্র্যাকেটে বি ভার্ব আছে, তাহলে তোমাকে বসাতে হবে। আগে আমি দেখি আমার রুলসের সাথে এটা মিলে কিনা। আমার প্রথমে হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট থাকতে হবে, আবুল একজনের নাম সিঙ্গুলার সাবজেক্ট। তারপরে হচ্ছে দেখি তো নো লেস দেন আছে কিনা, হ্যাঁ এই তো আছে নো লেস দেন, তার মানে নো লেস দেনও আছে। তারপরে সিঙ্গুলার বা প্লুরাল সাবজেক্ট যে কোনোটাই বসুক, এখানে আছে দ্য বয়েজ, তার মানে প্লুরাল, কিন্তু আমার অ্যান্সারটি বি ভার্বের সেটি হবে সিঙ্গুলার ভার্ব। তাহলে আবুল নো লেস দেন দ্য বয়েজ, আমাকে এখানে সিঙ্গুলার ভার্বটি বসাতে হবে। তাহলে আমাকে এখানে বসাতে হবে ইজ গিল্টি। এটা হচ্ছে আমার রুলস এর কারণে আমাকে ঠিক এইভাবে বসাতে হয়। তাহলে আমি তোমাদেরকে এই রুলসের একটা করতে দিচ্ছি, তোমরা আমাকে করে দাও হি as well as his brothers or brother anything done this। দেখো V3 আছে, তার মানে তোমাকে কিন্তু সিঙ্গুলারটি বসাতে হবে। সিঙ্গুলারের V3 ফর্ম আছে, এরকম বুঝে তোমাকে এটার উত্তরটা করতে হবে। দেখি একটু কে কে সঠিক উত্তরগুলো আমাকে দিচ্ছ। আচ্ছা, সিয়াম আমাকে সঠিক উত্তর দিয়েছে, জুই দিয়েছে, ইমরান ইজ বলেছে। ইজ তো হবে না, কারণ হচ্ছে এখানে ডান আছে, তার মানে ভার্বের 3 নাম্বার ফর্মটি আছে, তার জন্য তোমাকে এইখানে হ্যাজ বসাতে হবে। এবং হ্যাজটি কেন বসিয়েছি, হ্যাভ না বসিয়ে এখানে সিঙ্গুলার ভার্বটি আমাকে বসাতে হবে, সেই কারণে হ্যাজ হবে। আর জিবা আমাকে সঠিক উত্তর দিয়েছে, মারিয়াম নূর এবার সঠিক উত্তরটা দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতেই পারছি যে এখানে হ্যাজ হবে। তাহলে আমাদের এই রুলসটি কমপ্লিট। আমরা যদি তার পরের রুলসটি দেখি, তার পরের রুলসটি হচ্ছে সাবজেক্টে যখন সিঙ্গুলার তখন প্লুরাল কোনো মডিফায়ার যদি মডিফাই করে সেই ক্ষেত্রে আমার ভার্বটি হবে সিঙ্গুলার। তাহলে সাবজেক্টে আমাকে 1 নাম্বার সিঙ্গুলার হতে হবে, কোন প্লুরাল মডিফায়ার সেটাকে মডিফাই করবে এরকম হবে, সেই ক্ষেত্রে আমার ভার্বটি সিঙ্গুলার হবে। একটা एग्जांपल দিব, তারপর কিভাবে মডিফাই করছে সেটি তোমাদেরকে দেখাই। তাহলে আমি যদি লিখি দা লিডার of the people, the leader of the people present, the leader of the people ব্র্যাকেট আমি এখানে বি ভার্ব বসাতে হবে তোমাকে প্রেজেন্ট। তাহলে আমার প্রথম রুলস হচ্ছে আমাকে সিঙ্গুলার সাবজেক্ট থাকতে হবে, দা লিডার এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট। তারপরে হচ্ছে প্লুরাল মডিফায়ার মডিফাই করবে। তাহলে আমি যদি দেখি the leader of the people, সেই মানুষগুলোর লিডার, তার মানে সেই মানুষগুলা আজকে প্লুরাল মডিফায়ার পিপল, তার মানে এটা হচ্ছে একটা প্লুরাল এবং এটা মডিফাই করছে। the leader of the people অনেকগুলো মানুষের নেতা, ওই যে দা দিয়ে একজন নেতা কাউকে নির্দেশ করছে, তার মানে এটা মডিফাই করছে। এই রকম ক্ষেত্রে ভার্বটি আমাকে বসাতে হবে সিঙ্গুলার। তাহলে the leader of the people, এখানে আমাকে বি ভার্ব বসাতে হবে, তার মানে সিঙ্গুলার বলে আমি বসাবো ইজ প্রেজেন্ট, the leader of the people is present। তাহলে এই রকম বাক্যের ক্ষেত্রে আমরা এরকম বসাবো। তাহলে আমি যদি একটা বাক্য দিই তোমাদেরকে, আমি দিলাম হচ্ছে দা টলেস্ট বয় of the tallest boy of the 70 students, the tallest boy of the 70 student a talent। তাহলে এই ক্ষেত্রে দেখো the tallest boy সিঙ্গুলার সাবজেক্ট,
অফ দ্য 70 স্টুডেন্টস, ওই 70 জন ছাত্রের মধ্যে সব থেকে লম্বা বালকটা। আমি কিন্তু 70 জনকে বোঝাচ্ছি না, আমি কিন্তু 70 জনের মধ্যে ওই লম্বা বালকটাকে বোঝাচ্ছি। তার মানে 70 জন প্লুরাল, এটি মডিফাই করছে এই যে দা টলেস্ট বয়, সব থেকে লম্বা বালকটাকে। তার মানে আমাকে ভার্বটি সিঙ্গুলার বসাতে হবে। তাহলে এইটার উত্তরটি কি হবে দেখি কে কে আমাকে জানাচ্ছে। আচ্ছা, তাসফিক মাহবুব আমাকে জানিয়েছে ইজ হবে, শিয়াম জানিয়েছে, জুই জানিয়েছে, জাহিদ হাসান জানিয়েছে, শেখ ইমতিয়াজ, বিবেক রায়। তোমাদের উত্তরগুলো ঠিক হয়েছে। কেন ইজ হবে? যারা আমাকে হ্যাজ উত্তর দিয়েছো তাদের জন্য বলছি। দেখো এখানে হ্যাজটা কেন হবে না? হ্যাজ থাকা মানে আমাকে পরে ওই বাক্যের যে ভার্বটা সেটি হচ্ছে V3 হতে হবে, পাস্ট পার্টিসিপল। কিন্তু এর ট্যালেন্ট এটা তো আসলে V3 ফর্মটিতে নেই, তার কারণে আমি বি ভার্ব যখন আমাকে বলেছে আমি এখানে বসাবো ইজ। তাহলে আমার অ্যানসারটি হচ্ছে তুমি হ্যাজ সিঙ্গুলারটাই ঠিক ধরেছো, কিন্তু তোমাকে তো বাক্যের গঠনটিও বুঝতে হবে। তাহলে দ্য টলেস্ট বয় অফ দ্য 70 স্টুডেন্টস, ওই 70 জন বালকের মধ্যে সব থেকে লম্বা ছেলেটা কি ট্যালেন্ট, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমি যেহেতু এই লম্বা ছেলেটাকে নির্দেশ করছে সেই কারণে একটি সিঙ্গুলার ইজ হয়েছে। তাহলে আমরা যদি তারপরের রুলসটি দেখি, পরের রুলসটি হচ্ছে সাবজেক্টে যদি তোমাকে হচ্ছে ইজি করে মনে রাখার জন্য আমি লিখছি বডি ওয়ান। বডি মানে সাম বডি এন্ড এনি বডি, নো বডি, যে কোনো কিছু হতে পারে। ইচ হতে পারে, আইদার হতে পারে, নাইদার হতে পারে। আমি লিখেছি ওয়ান, সাম ওয়ান, নো ওয়ান, ইজ, এনি ওয়ান, এভরিথিং আসতে পারে, ঠিক আছে? তাহলে এইরকম বাক্যের ক্ষেত্রে যখন সাবজেক্টে এইরকম কোনো শব্দ আসবে তারপরে যে ভার্বটি তোমাকে বসাতে হবে সেটি হবে সিঙ্গুলার ভার্ব। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। আমি যদি লিখি তাহলে আমি লিখি এরকম একটা বাক্য, হি, সাবজেক্ট আমাকে ইচ, আইদার, নাইদার, ওয়ান, যে কোনোটা লিখতে হবে। আচ্ছা আমি লিখি ওয়ান অফ দা বয়েজ প্রেজেন্ট। তাহলে আমি কি বলেছিলাম, যদি সাবজেক্টে এনি ওয়ান বা ওয়ান এই ধরনের কিছু আসে সেই ক্ষেত্রে তোমাকে এইখানে সিঙ্গুলার ভার্বটি লিখতে হবে। ওয়ান অফ দা বয়েজ, এখানে যদিও প্লুরাল আছে কিন্তু ওই যে একজন বালক সেটিকে আসলে নির্দেশ করছে, যে কোনো একজন, সেই কারণে তোমাকে এখানে সিঙ্গুলারটি লিখতে হবে। তাহলে আমার এইটার উত্তরটি কি হবে? সেটি হবে ওয়ান অফ দা বয়েজ ইজ প্রেজেন্ট। ঠিক এইভাবে আমরা তাহলে এই রূপান্তরগুলো করব। তারপর আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, আমি কিন্তু তোমাকে এখানে বডি লিখেছি, এভরিবডির একটা এক্সাম্পল দেই। এভরিবডি, এটার উত্তরটা তোমরা জানাও। লায়াবল টু ইরর, এভরিবডি, তারপর এখানে বি ভার্ব বসাতে হবে, লায়াবল টু ইরর। আমার রুলসটি হচ্ছে যখন এভরিবডি হবে, এনিওয়ান হবে, বডি ওয়ান, আইদার কিংবা হচ্ছে নাইদার অথবা ইচ, এই পাঁচটার যে কোনোটা থাকলে তোমাকে যেটা করতে হবে তুমি বুঝিয়ে নিবে সেটা সিঙ্গুলার ভার্ব। যেহেতু এখানে তুমি দেখছো এই যে বডির এভরিবডি আছে, তার মানে এভরিবডি সিঙ্গুলারটি তোমাকে বসাতে হবে, এভরিবডি ইজ লায়াবল টু ইরর। সো এখানে আমি বসিয়ে দেব ইজ। অথবা আমি যদি বলি সামওয়ান, তারপর বি ভার্ব ডান ইট, ডান আছে বলে, V3 আছে বলে তোমাকে সেখানে বসাতে হবে হ্যাজ, সামওয়ান হ্যাজ ডান ইট। তাহলে ঠিক এইভাবে আমাদের এই রুলস গুলো হয়। তাহলে আমরা পরের রুলসটি দেখি। আমার পরের রুলসটি হচ্ছে সাবজেক্ট থাকলে এবং সেটি যদি রিলেটিভ প্রোনাউন থাকে সেই বাক্যে, সেই ক্ষেত্রে অ্যান্টিসিডেন্ট ওয়াইজ হবে। অ্যান্টিসিডেন্ট কি? অ্যান্টিসিডেন্ট হচ্ছে ঠিক আগেরটা দেখে তোমাকে পরেরটা নির্ণয় করতে হবে। তাহলে আমি এক্সাম্পল দিয়ে একদম ইজি করে আগে বলি। আমি যদি লিখি আই অ্যাম ওয়ান অফ দেম হু ওয়াইজলি, এবং এখানে আমি তোমাকে দিয়ে দিয়েছি অ্যাক্ট অথবা অ্যাক্টস, এই দুইটার একটা অ্যান্সার হবে। I am one of them who act অথবা acts wisely। তাহলে আমি কি বলেছি, সাবজেক্ট, তোমার সাবজেক্ট থাকবে এবং সাবজেক্টটিকে রিলেটিভ প্রোনাউন দিয়ে নির্দেশ করবে। I am one of them who, এটি হচ্ছে আমার রিলেটিভ প্রোনাউন। তার মানে আমি তাদের মধ্যে একজন, এই যে আমাকে নির্দেশ করছে আমি তাদের মধ্যে একজন, সেই ক্ষেত্রে আমাকে যখন রিলেটিভ প্রোনাউন দিয়ে আগের জনকে ইন্ডিকেট
করা হবে সেই ক্ষেত্রে অ্যান্টিসিডেন্ট ভয়েস হবে, তার মানে আগের নাউনটি দেখে তোমাকে বসাতে হবে। এইখানে হচ্ছে দেম, দেখো এই যে রিলেটিভ প্রোনাউন ছিল হু, তার আগে কি আছে দেম, তাহলে এই দেম অনুযায়ী তোমাকে এইখানের ভার্বটি বসাতে হবে। তাহলে দেম তার মানে হচ্ছে প্লুরাল, প্লুরাল হলে অ্যাক্ট হবে নাকি অ্যাক্টস হবে। আমরা কি জানি থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বাই এস যোগ হয়, কিন্তু এখানে সেটি হয়নি, প্লুরাল আছে, তার মানে তোমাকে এখানে অ্যাক্ট বসাতে হবে, তার মানে আমার কারেক্ট অ্যান্সারটি হচ্ছে অ্যাক্ট। ঠিক এইভাবে আমরা এটা নির্ণয় করব। তাহলে পরের বাক্যটা তোমরা আমাকে একটু জানাও, দেখি তোমরা কে কে বুঝেছো। আমি তোমাকে একটা বাক্য দিলাম, হি ইজ ওয়ান অফ দেম হু, এখানে ব্র্যাকেটে দিয়ে দিলাম বিহেভ গুড। তাহলে এইরকম বাক্যের ক্ষেত্রে এটার অ্যান্সারটা কি হবে সেটা আমাকে একটু জানাও। তার মানে হি ইজ ওয়ান অফ দেম, যেহেতু এখানে হু দিয়ে ওই যে রিলেটিভ প্রোনাউনটা দিয়ে ওইটি নির্দেশ করছে, তার কারণে আগের বাক্যটিকে অনেকের মধ্যে সেই একজন ব্যক্তিকে নির্দেশ করছে, তার জন্য তোমাকে এখানে দেখতে হবে অ্যান্টিসিডেন্টটা কি। ঠিক আগে যেটি আছে হু এর ঠিক আগে আছে দেম, তার মানে দেমের সাথে সিঙ্গুলার ফর্মটি বসবে নাকি আসলে প্লুরাল ফর্মটি বসবে সেটা তোমাকে বুঝতে হবে। তোমাকে দেওয়া আছে বিহেভ, তাহলে বিহেভ হবে আর বিহেভস হবে, সেটি হচ্ছে রাইট আনসার। দেখি কে কে আমাকে রাইট আনসারটা দিয়েছে। আচ্ছা, আমাকে স্নেহা বলেছে বিহেভ, আয়েশা বলেছে, আরা ফারাজ বলেছে, আভিয়ানা বলেছে ভুল হয়েছে আভিয়ানা, বলছি কেন, বিবেক রায় সঠিক উত্তরটা দিয়েছে, রেহান জানিয়েছে, তারপর হচ্ছে হাসান মেহেদি, ওকে আরা ফারাজ অনেকবার উত্তর দিচ্ছে, নুরুন নাহার, সাকিব, ঠিক আছে। তার মানে আমরা এটা বুঝতেই পারছি বিহেভ হবে, কিন্তু যারা বিহেভ দিয়েছে তাদের জন্য আরেকবার বলি, সেটা হচ্ছে যে যেহেতু আমার সাবজেক্টটি হচ্ছে হি, তার মানে যখন রিলেটিভ প্রোনাউনটি থাকবে সেই ক্ষেত্রে আমাকে ঠিক রিলেটিভ প্রোনাউনের আগে যেটি আছে সেই পার্সনটি দেখতে হবে। এখানে হচ্ছে দেম, তার মানে একাধিক বা অনেকজন, সেই ক্ষেত্রে আমি এখানে একাধিক হলে আমি তো থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বসাই, কিন্তু এখানে তো আমি তার মানে এসটি বসাতে পারি না, তার জন্য তোমার উত্তরটি বিহেভ দিয়ে সেটি ভুল হয়েছে, এটার উত্তরটি হবে বিহেভ। ঠিক আছে, তাহলে আমরা পরের রুলসটি দেখি। আমাদের পরের রুলসটি হচ্ছে যখন কোনো বাক্যে ইট আসবে এবং তার পরবর্তী ভার্বটি ইটের সাথে ইট এই শব্দটির পরে সব সময় সিঙ্গুলার হবে। তাহলে আমরা এরকম একটা বাক্য দেখব যেখানে আসলে ইটের পরে সবসময় সিঙ্গুলার হয়েছে। আমি যদি লিখি ইট তার মানে ইট, ইটের পরে আমি জানি সিঙ্গুলার বসবে, ইট তারপর বি ভার্ব দিয়েছি আই হু অ্যাম টু ব্লেম, তার মানে যেহেতু আমার রুলস অনুযায়ী ইটের পরে সিঙ্গুলার বসে আমি এখানে ডিরেক্টলি বসিয়ে দিব ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম। সো জাস্ট লাইক দিস তোমাদেরকে করতে হবে। তাহলে আমি তোমাদেরকে একটা বাক্য দিচ্ছি, সেটা হচ্ছে এখন কিন্তু অনেকে আবার ভুল করো না, যখন তোমরা দেখবে ইটের পরে এখানে একটা বি ভার্ব বসাতে হবে এবং তারপরে উই আছে, উই দেখে কিন্তু তোমরা আবার এখানে প্লুরাল কোনো ভার্ব বসিয়ে দিও না, এখানে ইট থাকার কারণে তোমাকে এখানে সিঙ্গুলার ভার্বটি বসাতে হবে। তাহলে এটার উত্তরটি আমাকে জানাও। আমি এই ফাঁকে দেখি কে কে আমাকে সঠিক উত্তরটা দিয়েছে। মেহরাব আমাকে জানিয়েছে ইজ, আতিকুর জানিয়েছে জাওয়াদ, নূর, সাদিক, ঠিক আছে। তোমরা আমাকে হচ্ছে সঠিক উত্তরগুলোই জানিয়েছো। কেন ইজ হয়েছে? কারণ আমরা জানি ইটের পরে সবসময় সিঙ্গুলার ভার্ব হবে, তার মানে ইটের পরে আমাকে এখানে লিখতে হবে ইজ। যতই এখানে উই থাকুক বা দে থাকুক অথবা আই থাকুক, এনিথিং তোমাকে ইট দেখে এখানে বসিয়ে দিতে হবে ইজ, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে তার পরের রুলসের দিকে যাব।
পরের রুলসে যাওয়ার আগে আমরা হচ্ছে যেটি দেখব সেটি হচ্ছে দেয়ার বা হেয়ার থাকলে যখন সাবজেক্টটি সিঙ্গুলার হবে তোমার ভার্বটি হবে সিঙ্গুলার, আর যখন সাবজেক্টটি প্লুরাল হবে তোমার ভার্বটি হবে প্লুরাল। তাহলে আমরা যেহেতু এটা অনেক ইজি, জাস্ট একটা এক্সাম্পল দেখব, ঠিক আছে? আমি যদি তোমাকে লিখি হেয়ার বুকস, যেহেতু আমি এখানে বুকস লিখেছি তার মানে তুমি বুঝতেই পারছো যে এটা প্লুরাল। তার মানে যেহেতু প্লুরাল আছে আমাকে ভার্বটিও লিখতে হবে প্লুরাল। যেহেতু আমার সাবজেক্টটি প্লুরাল, ভার্বটি প্লুরাল করতে হবে এবং হেয়ার বা দেয়ার আছে। তাহলে এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, সাবজেক্টটি আগে বুঝতে হবে সেটি সিঙ্গুলার আছে নাকি প্লুরাল আছে। তাহলে আমি বুঝতেই পারছি এস যুক্ত আছে মানে প্লুরাল। তাহলে আমার উত্তরটা হবে আর, হেয়ার আর ইউর বুকস। জাস্ট এইভাবে তোমরা বাক্যের ক্ষেত্রে সাবজেক্টটা যদি চেনো তোমরা ভার্বটা ইজিলি বসাতে পারবে। আমরা পরের রুলসটি দেখি। পরের রুলসটি আছে কালেকটিভ নাউন, অর্থাৎ কালেকটিভ নাউন বলতে বোঝা কোনো সমষ্টিগত কিছু। তাহলে আমরা এক্সাম্পলে দেখব ফ্যামিলি কিংবা আমি যদি বলি জুরি, সেগুলো হচ্ছে কালেকটিভ নাউন। এইরকম বাক্যের ক্ষেত্রে যখন সেই বাক্যটা দিয়ে ইউনিট বা সবাই একই রকম উত্তর দিচ্ছে বা সবার মতামতটা এক, ঠিক একই রকম যখন বোঝাবে, কিংবা আমি যদি বলি তোমাদের সবার কমেন্টের উত্তরটা ঠিক হয়েছে, কিংবা আমি যদি বলি কমেন্টের উত্তরটা সবার ঠিক হয়নি, এই যে আমি যখন বলবো কমেন্টের উত্তরটা সবার ঠিক হয়েছে তার মানে তোমরা ইউনিট মানে তোমাদের সবার উত্তরটা ঠিক, এটি হচ্ছে ইউনিটি বোঝায়। দ্যাট টাইম যে ভার্বটি তোমাকে বসাতে হবে সেটি হবে সিঙ্গুলার ভার্ব। কিন্তু আমি যদি বলি না কমেন্টে যে তোমরা আমাকে উত্তর দিচ্ছ উত্তরটা আসলে ডিফারেন্ট হয়েছে, এই যে ডিফারেন্ট মানে তখন তোমাকে প্লুরাল ভার্বটি বসাতে হবে। তাহলে চলো আমরা কালেকটিভ নাউন এরকমের সিঙ্গুলার ইউনিট বোঝাচ্ছে এরকম একটা দেখি, আর ডিফারেন্ট বোঝাচ্ছে সেরকম একটা দেখি। তাহলে আমি যদি লিখি দা জুরি of the same opinion, the jury, এখানে বি ভার্ব বসাতে হবে of the same opinion। আমি কি বলেছিলাম যখন সবাই একই রকম বলবে কিংবা একই রকম উত্তরগুলো দিবে সেই ক্ষেত্রে আমাকে সিঙ্গুলার বসাতে হবে। তার মানে জুরি এটি একটি কালেকটিভ নাউন, এইরকম বাক্যের ক্ষেত্রে তোমাকে সিঙ্গুলারটি বসাতে হবে, কেননা এটি আসলে ইউনিটটি বুঝাচ্ছে বলে। তার মানে ইউনিট বুঝাচ্ছে বলে তোমাকে সিঙ্গুলারটি বসাতে হচ্ছে। দ্য জুরি ইজ অফ দ্য সেম অপিনিয়ন ইজ। কিন্তু আমি জাস্ট যদি একটু চেঞ্জ করে দেই, আমি যদি এখানে লিখে দেই ডিফারেন্ট, তাহলে এটার উত্তরটা কি হবে সেইটা আমাকে তোমরা জানাও। আমার রুলস অনুযায়ী কি যখন হচ্ছে ডিফারেন্ট বোঝাবে সেই ক্ষেত্রে প্লুরাল ভার্ব হবে। তাহলে এখানে উত্তরটি কি হবে, দ্য জুরি বি ভার্বটি বসাতে হবে অফ দ্য ডিফারেন্ট অপিনিয়নস। তাহলে তোমরা আমাকে উত্তরটা জানাও। আমি একটু দেখি কে কে সেই পাশে আমাকে সঠিক উত্তরগুলো দিচ্ছে। জুই আমাকে জানিয়েছে আর হবে, বিবেক জানিয়েছে, জাহিদ জানিয়েছে, মাহজাবিন জানিয়েছে, শেখ, জিবা, রাতুল, আয়ুব জানিয়েছে, ঠিক আছে, নুসরাত জাহান জানিয়েছে, আর তামিম হচ্ছে বলছে আপু পেজটা ঝুলে পড়েছে। ভাইয়া বুঝা যাচ্ছে। আচ্ছা, জাকির জানিয়েছে, নুসরাত জানিয়েছে, বিবেক, আয়ুব প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছে। তার মানে আমি বুঝতেই পারছি যেহেতু ডিফারেন্ট অপিনিয়ন তার মানে এক একজনের উত্তরের ভিন্নতা বুঝছি, এবং জুরি মানে কালেকটিভ নাউনটিও আছে। সেই ক্ষেত্রে আমাকে যদি ডিফারেন্ট কিছু বোঝায় আমাকে প্লুরাল ভার্ব দিতে হবে। তার মানে আমার অ্যানসারটি হবে আর। তোমরা আমাকে সবাই সঠিক উত্তরটা দিয়েছো যদিও, ঠিক আছে। এইভাবে হচ্ছে তোমরা কালেকটিভ নাউনের ক্ষেত্রে মনে রাখবে। আমরা যদি পরের রুলসটা দেখি, সেটা হচ্ছে যখন কোনো বইয়ের নাম বুক, ম্যাগাজিন, মুভিজ, নিউজপেপার কিংবা কোনো প্লেয়ের নাম প্লুরাল হবে। কোন একটা গল্পের বইয়ের নাম তো হতেই পারে প্লুরাল, তাই না? নামটা প্লুরাল কিন্তু সেটি দিয়ে তো ওই একটি নির্দিষ্ট গল্পের বই বোঝাচ্ছে। একটা মুভির নাম প্লুরাল কিন্তু ওই প্লুরাল মুভির নাম, কিন্তু নাম তো একটাই, তাই না? তার মানে সেই রকম ক্ষেত্রে তোমাকে সিঙ্গুলার ভার্বটি বসাতে হবে। তাহলে বুক হোক, সেটি ম্যাগাজিন হোক, কিংবা সেটি মুভিজ হোক, নিউজপেপার হোক, এনিথিং, ঠিক আছে। তাহলে আমি একটা এক্সাম্পল দেখি। আমি যদি লিখি দা বাংলাদেশ টাইমস, দেখো আমি কিন্তু এখানে টাইমস লিখেছি, ঠিক আছে, এবং এখানে তোমাকে বি ভার্ব বসাতে হবে এ গুড ম্যাগাজিন।
তুমি কিন্তু জানো যে বুক হলে, ম্যাগাজিন হলে, কিংবা হচ্ছে নিউজ পেপার হলে, মুভি হলে, সেই ক্ষেত্রে তোমাকে সব সময় সিঙ্গুলারটি বসাতে হবে। তার মানে যেহেতু তোমাকে এখানে আরো ইজি করে দিয়েছে, যে ম্যাগাজিন তোমাকে লিখেই দিয়েছে, তার মানে তুমি কিন্তু ইজিলি বুঝতে পারছো যে তোমাকে সিঙ্গুলারটি বসাতে হবে। তার মানে দ্য বাংলাদেশ টাইমস এটা একটা ম্যাগাজিনের নাম, এবং সেই ক্ষেত্রে আমাদেরকে সিঙ্গুলার ভার্বটি বসাতে হবে। তার মানে দ্য বাংলাদেশ টাইমস ইজ আ গুড ম্যাগাজিন। তাহলে আমার অ্যান্সারটি হবে ইজ। কিংবা আমি যদি তোমাদেরকে একটা করতে দেই, দেখে তোমরা কে কে আমাকে সঠিক উত্তরটা তাড়াতাড়ি জানাতে পারো। আমি লিখলাম আলী অ্যান্ড দ্য বুল, বিভার্ব বসাতে হবে আ ফাইন স্টোরি। তাহলে আমি কি বলেছিলাম, স্টোরি বলতে তো কোনো ধরো গল্প কিংবা এই যে বুঝাচ্ছে, বুক হতে পারে কিংবা সেটা একটা মুভি হতে পারে। তার মানে সেই ক্ষেত্রে তোমাকে সিঙ্গুলার ভার্বটি বসাতে হবে, আলী অ্যান্ড দ্য বুল। কিন্তু আমরা তো রুলস প্রথমে কি পড়েছিলাম, অ্যান্ড দিয়ে যখন দুইটি সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত হবে তখন ভার্বটি প্লুরাল হবে। তো তোমরা যারা তাড়াতাড়ি অ্যান্সার করতে যাবে তখন অনেক সময় তোমাদের এই যে অ্যান্ড দেখে আর সিঙ্গুলার সাবজেক্ট দেখে তোমরা প্লুরাল বসিয়ে দেবে, কিন্তু তোমাকে শেষ পর্যন্ত বাক্যটি পড়তে হবে। যেহেতু তুমি দেখছো এখানে স্টোরি আছে কিংবা আজকে নিউজ পেপারের নাম আছে, সেই ক্ষেত্রে যখন তুমি সেটি দেখবে তোমার কিন্তু ভার্বটি হয়ে যাবে সিঙ্গুলার। তাহলে আমি তো দেখি কে কে আমাকে সঠিক উত্তরটা দিয়েছে। তাহলে তোমরা আচ্ছা আমাকে কি উত্তরটা দিয়েছো, আলী এন্ড দ্য বুল ইজ আ ফাইন স্টোরি। সো আমরা এইভাবে বুঝতে পারছি যে আমরা এইভাবে পুরো বাক্যটা, পরিমাণ বা অঙ্কের একক থাকবে সেই ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব হবে, পরিমাণ বা অঙ্কের একক। তাহলে আমি যদি তোমাকে লিখি $1,000,000, এই যে ডলার্স দেখে অনেকে কি করবে, এই যে প্লুরাল আছে আপু তার মানে তো এটা প্লুরাল হবে, কিন্তু না, এইটা পরিমাণ বা অঙ্কের একক বোঝাচ্ছে, তার জন্য এখানে সিঙ্গুলার হবে। $1,000,000 আ গ্রেট অ্যামাউন্ট। তাই তো অনেক অনেক বেশি তো, তাই না, $1,000,000, তাই আমি বলতে পারি এ গ্রেট অ্যামাউন্ট। তাহলে যেহেতু আমি বলেছি রুলস অনুযায়ী পরিমাণ বা অঙ্কের একক থাকলে সিঙ্গুলার হবে, তার মানে $1,000,000, যতই ডলার্স হোক, টাকাস তো আসলে হয় না, ডলার্সের ক্ষেত্রে শুধু এসটা যুক্ত হয়, কিন্তু তার মানেও তারপরেও ডলার্স কিন্তু নন কাউন্টেবল। নন কাউন্টেবলের রুলসটা আমরা একটু পরে শিখবো, তার আগে এই রুলসেও যদি আমরা দেখি, যেহেতু এখানে আমাকে কোনো অঙ্কের টাকার পরিমাণ বলছে, তার জন্য আমাকে সিঙ্গুলার ভার্বটি বসাতে হবে। তার মানে $1,000,000 ইজ আ গ্রেট অ্যামাউন্ট। ঠিক এইভাবে আমরা রূপান্তর করব। তাহলে আমি যদি তোমাদেরকে বলি একটা পার্সেন্টেজ দিই, 10%, 10% বিভার্ব বসাবে এখানে, ঠিক আছে, আ গুড রেট অফ ইন্টারেস্ট। তাহলে তোমরা আমাকে বলো, আমি তো বলেছি তোমাদেরকে যে পরিমাণ বা অঙ্কের একক 10%, এটা কিন্তু একটা পরিমাণ বা এককই বোঝাচ্ছে, তাই না, পার্সেন্ট। সো তার মানে এইখানে ক্ষেত্রেও তোমাকে সিঙ্গুলার ভার্বটি বসাতে হবে। তাহলে তোমরা আমাকে সিঙ্গুলার ভার্বটি দেখি কে কে জানাচ্ছ সঠিক উত্তরটি। আচ্ছা, আমাকে ইয়াসিন আরাফাত জানিয়েছে ইজ, জুই জানিয়েছে, মুসা জানিয়েছে, রাতুল, ইয়েন, নুসরাত, পিনা, ইমরান, সাদিক, আয়েশা, মরিয়ম নূর, তাসনিম, জাকির, হ্যাঁ সবার উত্তরগুলো ঠিক হয়েছে। তার মানে তোমরা বুঝতেই পারছো 10% ইজ দ্য গুড রেট অফ ইন্টারেস্ট, এটা জাস্ট ইজ হবে। তাহলে আমরা পরের রুলসে যাই। আমাদের পরের রুলসটা হচ্ছে, যখন কোনো সাবজেক্ট আসবে, সাবজেক্ট বলতে ধরো ইকোনমিক্স বা ম্যাথমেটিক্স, এই যে ইকোনমিক্স এস যুক্ত আছে, ম্যাথমেটিক্স এস যুক্ত আছে, এইরকম কোন সাবজেক্টের নাম, কিংবা পলিটিক্স কিংবা নিউজ, দেখো এস যুক্ত আছে, ইনফরমেশন, হোমওয়ার্ক, অ্যাডভার্টাইজিং, এইরকম শব্দগুলো যখন থাকবে তোমাকে বুঝতে হবে এটা কিন্তু সিঙ্গুলার ভার্ব নির্দেশ করে। তাহলে আমি যদি লিখি ইকোনমিক্স আ গুড সাবজেক্ট, তাহলে এটার উত্তরটা কি হবে,
আমি যদিও এখানে এস যুক্ত আছে, ইকোনমিক্স কিন্তু একটা সাবজেক্ট, তার মানে যেহেতু একটা সাবজেক্ট নির্দেশ করছে সেই কারণে তোমাকে এখানে সিঙ্গুলার ভার্বটি বসাতে হবে। তাহলে এটার অ্যান্সারটি কি হবে? অ্যান্সারটি হবে ইকোনমিক্স ইজ আ গুড সাবজেক্ট। তার মানে আমার অ্যান্সারটি রুলস অনুযায়ী যদি সাবজেক্ট আসে আমাকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। এখানে একটা সাবজেক্টের নাম এসেছে ইকোনমিক্স, তার জন্য আমার অ্যান্সারটি হয়ে যাবে ইজ। ঠিক আছে, তাহলে আমি যদি এরকম অন্য একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে আমি তোমাকে এখন যদি লিখি, আমি যদি একটা এক্সাম্পল দেই, দ্য নিউজ, ঠিক আছে, দ্য নিউজ প্রেজেন্টেড। তার মানে এখানে এস আছে, নিউজ এটা আসলে সিঙ্গুলার প্লুরাল, যেটাই তুমি বলো এটা সব সময় নিউজে হয়। এইরকম বাক্যের ক্ষেত্রে তোমাকে হচ্ছে সিঙ্গুলার ভার্বটি বসাতে হবে। দেখো নিউজ শব্দটিও ছিল, তাহলে এটার উত্তরটি কি হবে সেটা আমাকে কমেন্টে জানাও। তাহলে আমি এই ফাঁকে দেখি কে কে আমাকে সঠিক উত্তরটা দিয়েছে। আমাকে হচ্ছে স্নেহা জানিয়েছে ইজ হবে, নুসরাত জানিয়েছে, রাতুল জানিয়েছে, সৌরভ অধিকারী জানিয়েছে, প্রত্যেকে আমাকে সঠিক উত্তরগুলো দিচ্ছে। ঠিক আছে, তার মানে তোমরা হচ্ছে বুঝতে পারছো, তার মানে যেহেতু এই ওয়ার্ডগুলো থাকলে আমাকে সিঙ্গুলার বসাতে হবে, ইজ বসিয়ে দিলাম। তাহলে আমি পরের বাক্যটা দেখি। পরের রুলসে আমার আছে যখন কোনো বাক্যে ক্যাটেল থাকবে, ফক থাকবে, পোল্ট্রি থাকবে, তিনটা করে জাস্ট ছন্দ করে মনে রাখো। ক্যাটেল, ফক, পোল্ট্রি, তারপর হচ্ছে ভার্মিন, এলিজি, জেন্ট্রি, এলিট, নোভেলট্রি। সো এই কয়টা শব্দ একটু হার্ড মনে রাখাটা, কিন্তু জাস্ট কয়েকবার পড়লে তোমরা মনে রাখতে পারবে। ক্যাটেল, ফক, পোল্ট্রি, তারপর যদি আমরা দেখি ভার্মিন, এলিজি, জেন্ট্রি, এলিট, নোভেলট্রি, এই শব্দগুলোর পর সব সময় প্লুরাল ভার্ব হবে। তাহলে আমি যদি লিখি ক্যাটেল মানে বাছুর, তাই না, ইটিং গ্রাসেস, তাহলে তোমরা আমাকে এইটার উত্তরটা জানাও। ক্যাটেল, তারপর হচ্ছে বি ভার্ব বসাতে হবে, ইটিং গ্রাসেস। আমি জানি রুলস অনুযায়ী এই কয়টা শব্দের পর সব সময় প্লুরাল ভার্ব হয়, তাহলে এটাতে কি আনসারটি হবে সেটি জানাও। আমরা এই টপিকে কিন্তু একদম লাস্টে চলে এসেছি। তারপর আমরা যেটি করব সেটি হচ্ছে যে কোশ্চেন করব। তারপর তাহলে আমি এই ফাঁকে দেখে নিই কে কে আমাকে এইটা সঠিক উত্তরটা দিয়েছে। তারপর আমরা লাস্ট কয়টা রুলস আছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, এরপর আমরা কোশ্চেন ট্যাগে চলে যাব। আচ্ছা, আমাকে হচ্ছে ফিবা বলেছে যে আর হবে, শিহাবুল বলেছে ইজ হবে না। ভাইয়া এটা তো ইজ হবে না, আমরা কয়েকটা শব্দ করেছিলাম, ক্যাটেল হলে, পোল্ট্রি হলে, ফক হলে সেগুলোর পর সবসময় প্লুরাল ভার্ব হবে, তার মানে এইটা মানে প্লুরালি বোঝাচ্ছে, তাই তোমাকে এখানে আর বসাতে হবে। তারপর আমাকে আয়রা জানিয়েছে, শাহিন জানিয়েছে, হৃদয় জানিয়েছে, স্বপ্নীল, নিশাদ, তাকরিম, হৃদয়, আতিকুর, তারপর হচ্ছে আচ্ছা দিগন্ত বলেছে ও এটা ভালো পারে, তাহলে তো তোমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে, তাহলে তুমি আমাকে সঠিক উত্তর জানাও। নুরুন্নাহা কিন্তু আমাকে উত্তর দিয়ে দিয়েছে আর হবে, তার মানে আমি বুঝতে পারছি এটা আর হবে। ঠিক আছে, তাহলে আমরা এর পরের রুলসে যাই। পরের রুলসটা হচ্ছে নন কাউন্টেবল নাম্বার। নন কাউন্টেবল নাম্বারের ক্ষেত্রে সবসময় সিঙ্গুলার ভার্ব হবে। নন কাউন্টেবল কি, যেটা আমি আসলে গণনা করতে পারি না, মিল্ক কিংবা ওয়েল কিংবা রাইস। আমি যদি তোমাকে বলি কয়টা রাইস এনেছো, আমি তো তোমাকে সেটা বলি না, তাই না, আমি বলি কয় কেজি। এই যে কারণ আমি তো গুনে গুনে বলতে পারি না আমি আজকে 500টা রাইস এনেছি, আমি বলি আমি 5 কেজি 1 কেজি রাইস এনেছি, সেই রকম। তারপর হচ্ছে ওয়েট, তারপর হচ্ছে মানি, তারপর যদি বলি স্পাইসেস মানে মশলা, সেগুলো কিন্তু আমি গুনতে পারি না। মানি তুমি টাকা গুনতে পারো, কিন্তু এটা কিন্তু অগণিত টাকার হিসাব বোঝায়, সেই কারণে মানিটাকেও নন কাউন্টেবল নাম্বারের মধ্যে ধরা হয়। কিংবা আমি যদি বলি ব্রেডকেও নন কাউন্টেবল নাম্বার ধরা হয়। আর এক্সট্রা হচ্ছে দুইটা জিনিস আছে, ব্রেড, ফার্নিচার, এই কয়টা শব্দের ক্ষেত্রে তোমাকে সব সময় সিঙ্গুলার ভার্বটি বসাতে হবে। তাহলে আমরা চলো এইটার একটা এক্সাম্পল দেখি। এর আগে যদি একটা ফ্রেজও আমি যুক্ত করি, এ লট অফ, ঠিক আছে, এ লট অফ ওয়াটার ওয়েস্টেড, আমি একটা ফ্রেজও যুক্ত করে দিয়েছি, এ লট অফ।
এবং তারপর একটা নন কাউন্টেবল, তার মানে ওয়াটারটা হচ্ছে নন কাউন্টেবল, সেই রকম ক্ষেত্রে আমাকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। তার মানে এ লট অফ ওয়াটার, এখানে একটা সিঙ্গুলার ভার্ব বসাতে হবে এবং ওয়েস্টেড আছে। তাহলে তোমাকে যেটা বলেছি আমি সেটি হচ্ছে যখন নন কাউন্টেবল হবে, ওয়াটার পানি তো আমরা গুনতে পারি না, তার মানে এইরকম বাক্যের ক্ষেত্রে যতই এ লট অফ আসুক, অনেক বুঝাক কিংবা যত কিছুই বলে ফেলুক, তোমাকে এখানে সিঙ্গুলারই বসাতে হবে। এ লট অফ ওয়াটার ইজ ওয়েস্টেড, তাহলে সেটাই তোমাকে বসাতে হবে। ঠিক আছে, তারপর আমরা পরের রুলসটা দেখি। পরের রুলসটা হচ্ছে দুইটা অংশ থাকবে, প্যান্ট দুইটা পা থাকে তাই না, কিংবা সিজার কেচি দুইটা অংশ থাকে, কিংবা আমি যদি বলি চশমা, আমি চশমা পরে আছি, এই যে দুইটা গ্লাস আছে, এই ধরনের শব্দগুলা ট্রাউজার্স, পিলার্স, প্যান্টস, সিজার্স, এরকম শব্দের ক্ষেত্রে প্লুরাল ভার্বটি হবে। ঠিক আছে, আমি তাহলে তোমাদেরকে যদি ধরো এরকম একটা বাক্য লিখতে দেই, আমি যদি বলি where my pants, আচ্ছা my pants লিখলাম আমি তোমাকে, তাহলে তুমি আসলে কি বলবে? ঠিক আছে, তার মানে where এখানে বি ভার্ব বসাতে হবে my pants। আমি যদি প্যান্টও বলি তার মানে দুইটা পার্ট আছে বলে, কিংবা সিজার্স, এইরকম সিজার বা আই গ্লাসেস, সেই রকম শব্দের ক্ষেত্রে তোমাকে সবসময় প্লুরাল ভার্বটি বসাতে হবে। তাহলে এইটার মানে হচ্ছে where are my pants, জাস্ট লাইক দিস, এভাবে তোমরা পড়বে। তাহলে লাস্ট রুলসটা পড়ি আমরা, সেটা হচ্ছে যে যখন কোনো বাক্যে এ নাম্বার অফ থাকবে তখন তোমাকে প্লুরাল বসাতে হবে ভার্বটি, আর যখন দা নাম্বার অফ থাকবে তখন তোমাকে সিঙ্গুলার বসাতে হবে। আমি যদি তোমাকে দুইটা বাক্য করতে দেই, এ নাম্বার অফ পিপল, ফার্স্টে আমি করে দিচ্ছি, এ নাম্বার অফ পিপল গোয়িং, আমার রুলস অনুযায়ী যখন এ নাম্বার অফ থাকবে তখন আমাকে ভার্বটি প্লুরাল করতে হবে। এ নাম্বার অফ পিপল, এ নাম্বার অফ আছে মানেই আমি বুঝবো এখানে আমাকে প্লুরালটি বসাতে হবে, তার মানে এ নাম্বার অফ পিপল আর গোয়িং, তাহলে আমার অ্যানসারটি হবে আর। কিন্তু পরেরটা হচ্ছে তোমরা আমাকে করে দিবে, সেটি হচ্ছে আমি চেঞ্জ করে দা নাম্বার অফ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি এখানে জাস্ট এর জায়গায় করে দিলাম দা, the number of people, তারপর হচ্ছে ড্যাশ গোয়িং, তাহলে আনসারটা কি হবে? জাস্ট এই যে ছোটখাটো বিষয়গুলো, এর জায়গায় দা চলে আসছে, দার জায়গায় এ চলে আসছে, এই ডিফারেন্সগুলো আর রুলসগুলো তোমাকে মনে রাখতে হবে। এইটার উত্তরটি আমাকে জানাও, দা নাম্বার অফ থাকলে সিঙ্গুলার হবে, তার মানে আনসারটি কি? তোমরা এটা জানাতে জানাতে তারপরের কোশ্চেন ট্যাগটা আমাদের কি কি লাগবে আমি একটু সেটা দেখি। আমি দেখিনি কে কে আমাকে সঠিক উত্তরটা দিয়েছে। দ্য নাম্বার অফ পিপল আমাদের রুলস ওয়াইজ হচ্ছে আমাকে সিঙ্গুলার বসাতে হবে। আতিকুর জানিয়েছে, নুরুন্নাহার জানিয়েছে, রাতুল জানিয়েছে, আজিম জানিয়েছে, ইমরান, সাখাওয়াত, মনে হয় আমাকে সাখাওয়াতের উত্তরটা ভুল হয়েছে, আর সামিয়ার উত্তরটা ভুল হয়েছে। সামিয়া মনে হয় ক্লাসটি এখন মাত্র জয়েন করেছে। আমি তার জন্য একটু বলি, এ নাম্বার অফ থাকলে হবে প্লুরাল, দ্য নাম্বার অফ থাকলে হবে সিঙ্গুলার। দ্য নাম্বার অফ পিপল, পিপল বলতে অনেককে বোঝায় তাই না, কিন্তু যখন এখানে দ্য নাম্বার অফ চলে আসে তখন এটা নির্দিষ্ট বোঝায়, সেই কারণে তোমাকে সিঙ্গুলার বসাতে হবে। তার মানে আমার অ্যানসারটি হবে দ্য নাম্বার অফ পিপল ইজ গোয়িং। ঠিক আছে, তার মানে দ্য নাম্বার অফ পিপল ইজ গোয়িং। তাহলে আমরা হচ্ছে এর পরেরটাতে যাব। আমাদের পরের ক্লাসটি হচ্ছে আমরা হচ্ছে এর পরে এখন যেটি করব সেটি হচ্ছে কোশ্চেন ট্যাগস এন্ড কমেন্ট ট্যাগস। অনেকেই তোমরা হয়তো কমেন্ট ট্যাগস এইটা আসলে ওরকম ভাবে শুনুন, কিন্তু পরীক্ষার হলে যদি তোমাকে চলে আসে তুমি হচ্ছে কমেন্ট ট্যাগস নিয়ে লিখো বা কমেন্ট ট্যাগস করতে দেয়, সেক্ষেত্রে হয়তো একটু না জানা থাকার কারণে তোমরা ওই 5 মার্ক হারাবে। তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, যে কোনো কিছু ডিফারেন্ট নেম আছে কিনা সেটা জানতে হবে, কিংবা এর থেকে একটু ভিন্ন কিছু আছে কিনা সেটাও জানতে হবে। তোমরা আসলে কে কে জানো যে কোশ্চেন ট্যাগস এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে টেল ট্যাগস। এই যে পরীক্ষার হলে যদি আজকে তোমাকে টেল ট্যাগস করতে বলে তুমি কিন্তু বুঝতেই না যেটা কোশ্চেন ট্যাগস, তার কারণে ডিফারেন্ট নেমগুলো তোমাকে জানতে হবে। তাহলে আমরা সরাসরি কোশ্চেন ট্যাগে চলে যাই।
দেখো আমি এই সাইডে কয়েকটা রুলস লাগিয়ে দিয়েছি, সেটা হচ্ছে যে টেন্স হলে অক্সিলিয়ারি ভার্বগুলো কি হবে ট্যাগের ক্ষেত্রে, আর কোশ্চেন ট্যাগ কি সেটা তোমাদেরকে আগে একটু বলি, তারপর হচ্ছে আমরা ওইদিকে যাই। আমাকে কোশ্চেন ট্যাগ যখন করতে বলা হবে এসএসসি এইচএসসি তে 5 মার্ক করে থাকছে, খুবই ইজি। জাস্ট আমি তোমাদেরকে 8টা রুলস শিখাবো, এর মধ্যে এক্সেপশন সহ শিখাবো, এবং এই কয়েকটা রুলস দিয়ে বোর্ডের সব কোশ্চেন তোমরা সলভ করতে পারবে, এবং অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্টে তোমরা জানাতে পারো। তাহলে আমার কোশ্চেন ট্যাগস এর ক্ষেত্রে যখন আমার স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ হবে, আমাকে অ্যানসারে করতে হবে নেগেটিভ ইন্টারোগেটিভ, এক্সাম্পল দিয়ে দেখাবো। তারপরে 2 নম্বরে যখন স্টেটমেন্টে নেগেটিভ হবে, আমাকে করতে হবে ইন্টারোগেটিভ। তাহলে সেটা একটু দেখি। এবং টেন্সটি আমি কিভাবে দেখব, যখন প্রেজেন্ট ইনডিফিনিট হবে তখন যদি আমার স্টেটমেন্টে অ্যাফার্মেটিভ হয়, আমাকে তখন নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে বলেছিলাম। তার মানে আমাকে আনতে হবে ডোন্ট অর ডাজন্ট, কিংবা স্টেটমেন্টের নেগেটিভ হলে আমাকে ইন্টারোগেটিভ করতে হবে শুধু। সেই ক্ষেত্রে আমি প্রেজেন্ট ইনডিফিনিট হলে আনবো ডু অর ডাজ, পাস্ট ইনডিফিনিট হলে ডিড অর ডিডন্ট, ফিউচার ইনডিফিনিট হলে শ্যাল অর উইল অথবা শ্যান্ট অর অন্ট। এরকম করে আমি প্রত্যেকটা লিখে দিয়েছি, জাস্ট এখন আমরা এক্সাম্পল দিয়ে দেখব। আমার প্রথম রুলস হচ্ছে অক্সিলিয়ারি ভার্বের ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব আসলে আমি কোশ্চেন ট্যাগটা কিভাবে করব। তাহলে আমি জাস্ট তোমাদেরকে একটা বাক্য দিচ্ছি, যারা মনে করছে আল্লাহ এটা তো অনেক সহজ, আমি তো আগে থেকেই পারি, তাহলে তুমি আমাকে এটা কমেন্টে আমি রুলসটা দেখানোর আগে করো, তাহলে তোমারও চর্চা হয়ে যাবে। তাহলে হি রিডস ইন দিস স্কুল, এইটার উত্তরটা কি হবে সেটি আমাকে জানাও। তাহলে আর যারা জানো না তাদের জন্য আমি বলছি, তাহলে এটাকে তোমার কোশ্চেন ট্যাগ করতে হবে। আমি প্রথমে কি বলেছি, হি রিডস ইন দিস স্কুল। তোমাকে যে কোনো বাক্যের ক্ষেত্রে প্রথমে 2টা জিনিস দেখতে হবে। 1 নাম্বার, সেই বাক্যটি কোন টেন্সে আছে। রিডস তার মানে তুমি বুঝতে পারছো এটা প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট হলে আমাকে কি করতে হবে, ডু অর ডাজ অর ডোন্ট অর ডাজন্ট, এটা থেকে বসাতে হবে। তাহলে তোমাকে দেখতে হবে স্টেটমেন্টে অ্যাফার্মেটিভ আছে নাকি নেগেটিভ আছে। অ্যাফার্মেটিভ মানে বাক্যটি হ্যাঁ বোধক কিছু বোঝাচ্ছে কিনা, নেগেটিভ মানে বাক্যটি না বোধক কিছু বোঝাচ্ছে কিনা, কিংবা নো আছে কিনা, নেভার আছে কিনা, সেই বাক্যটাতে হার্ডলি আছে কিনা। ঠিক আছে, দেখো হি রিডস ইন দিস স্কুল, কোনো না বোধক কিছু কিন্তু নেই, সে স্কুলে পড়ে সেটা বোঝাচ্ছে। সেই রকম ক্ষেত্রে তোমাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, তার মানে তোমাকে ডোন্ট বা ডাজন্ট সেটা আনতে হবে। তাহলে হি রিডস ইন দিস স্কুল, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডাজন্ট, যেহেতু হি আছে, হি মানে ডাজ, ডাজ আনতে হবে এবং নট যোগ করতে হবে, এবং সাবজেক্ট যেহেতু হি, আমাকে এখানে আনতে হচ্ছে হি, ডাজন্ট হি। জাস্ট এইভাবে আমি এইভাবে রূপান্তরটা করতে পারবো। তাহলে আমি এটা একটু মুছে দিই, সেটা হচ্ছে যে আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে কোশ্চেন ট্যাগস। আমি আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে জাস্ট একটা করতে দিচ্ছি, তার আগে আমি এটা বললাম ওইটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। আমি যদি তোমাকে লিখি উই শ্যাল গো দেয়ার, তাহলে আমাকে এটার উত্তরটা তোমরা জানাও তো। উই শ্যাল গো দেয়ার, তার মানে আমাকে 2টা জিনিস দেখতে হবে বলেছি। প্রথমত টেন্সটি কি, উই শ্যাল গো দেয়ার, তার মানে আমি বুঝতে পারছি এটা ফিউচার ইনডিফিনিট আছে। রুলসটা কি, ফিউচার ইনডিফিনিট হলে আমাকে শ্যান্ট অথবা অন্ট আনতে হবে, এখানে শ্যাল আছে তার মানে আমাকে শ্যান্ট আনতে হবে। এবং সাবজেক্টটি কি, সাবজেক্টটি হচ্ছে উই, তার মানে উই আনতে হবে। সেকেন্ড রুলসটা আমি কি বলেছিলাম, যদি বাক্যটি অ্যাফার্মেটিভ থাকে আমি এখানে নেগেটিভ আনবো, নেগেটিভ ইন্টারোগেটিভ, আর বাক্যটি যদি নেগেটিভ থাকে তাহলে ইন্টারোগেটিভ আনবো। এই বাক্যটি কিন্তু হচ্ছে অ্যাফার্মেটিভ আছে, তাহলে এটার উত্তরটি দেখে আমাকে কে কে সঠিক জানাচ্ছে। তাহলে কিন্তু আমার অক্সিলিয়ারি ভার্ব আর টেন্সের রুলসটা কিন্তু শেষ। আচ্ছা, আমাকে জিবা জানিয়েছে শ্যান্টুই, তারপর হচ্ছে সৌরদীপ জানিয়েছে, মারিয়াম নূর জানিয়েছে, শাহরিয়ার ইমরান জানিয়েছে। শাহরিয়ার ইমরান বানানটা একটু দেখতে হবে, অ্যাপোস্ট্রফি এসটা দিতে হবে এবং SHANT, সেই ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস দিয়ে তোমাকে বাক্যটা লিখতে হবে, বানানটা একটু ভুল হয়েছে। তারপর হচ্ছে তৌসিফের একটু ভুল হয়েছে, আমাকে একজন অন্টুই বলেছে, কিন্তু যেহেতু এখানে শ্যাল আছে আমি শ্যালটা আনাটাই আমার জন্য বেটার, সো আমরা শ্যালটা আনবো। ঠিক আছে, ঠিক আছে, তার মানে উই শ্যাল গো দেয়ার, এটার উত্তরটি হচ্ছে শ্যান্ট উই। জাস্ট এইভাবে আমরা বাক্যগুলো রূপান্তর করতে পারি টেন্সের ক্ষেত্রে। তাহলে তোমরা এটা বুঝেছো অক্সিলিয়ারি ভার্বটা।
এবার আমরা দেখি মডেল ভার্ব হলে আমার রুলসটি কি হবে। মডেল ভার্ব কি? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, এগুলো হচ্ছে আমার মডেল ভার্ব। মে, মাইট, সবগুলো। মডেল ভার্বের ক্ষেত্রে কি হয়? মডেল ভার্বের ক্ষেত্রে ওই মডেল ভার্বটি আসে, জাস্ট নেগেটিভ। যদি স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ হয় তখন নেগেটিভ ইন্টারোগেটিভ হয়। তাহলে আমি যদি লিখি she could do the sum, আমি কি বলেছি? মডেল ভার্বের ক্ষেত্রে নো চেঞ্জ। তার মানে এই যে কুডটা ছিল আমাকে কিন্তু কুডটাই আনতে হবে এবং নেগেটিভ আনতে হবে, যেহেতু বাক্যটি অ্যাফার্মেটিভ বোঝাচ্ছে। তার মানে আমাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। তার মানে আমার অ্যানসারটি হবে she could do the sum। তাহলে আমাকে এখানে কুড আনতে হচ্ছে, নট আনতে হচ্ছে, এবং সাবজেক্টটি হচ্ছে she। তাহলে আমি বলছি she couldn't she। জাস্ট এইভাবে করে আমরা হচ্ছে মডেল ভার্বের ক্ষেত্রে রূপান্তরটা করব। তোমাদেরকে একটা মডেল ভার্বের করতে দিচ্ছি, সেটা হচ্ছে ইউ মাস্ট গো দেয়ার। তাহলে এটার উত্তরটা কি হবে সেটা তোমরা আমাকে জানাও। ইউ মাস্ট গো দেয়ার, গো দেয়ার, তার মানে এটা হচ্ছে মডেল ভার্ব। মডেল ভার্বের ক্ষেত্রে যেহেতু বাক্যটি অ্যাফার্মেটিভে আছে, আমাকে হচ্ছে এটা করতে হবে নেগেটিভ ইন্টারোগেটিভ। তার মানে এখানে মডেল ভার্বটি এখানে যাবে, মডেল ভার্বে কোনো রূপান্তর হয় না। তার মানে মাস্টের জায়গায় আসবে মাস্ট নট, এবং যেটি হচ্ছে সাবজেক্ট আছে সাবজেক্টটি বসবে। দেখি একটু কে কে আমাকে সঠিক উত্তরটা দিয়েছে। আচ্ছা, নিবিড় আমাকে আগেরটার উত্তর দিয়েছে এখন পর্যন্ত। আমাকে হচ্ছে সাইদি জানিয়েছে মাস্ট নট ইউ, ওকে। তারপর আমাকে হচ্ছে কুকুমনি জানিয়েছে, খুকুমনি, সিদ্দিকা, নাফিস, ওকে, ঠিক আছে। তার মানে তোমরা আমাকে সঠিক উত্তরটাই দিয়েছো। সেটা হচ্ছে যখন এখানে মাস্ট আছে মডেল ভার্বের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, আমি মাস্টই বসাবো। যেহেতু বাক্যটি অ্যাফার্মেটিভ আমি এখানে নট আনবো, সাবজেক্টটি হচ্ছে ইউ, আমি ইউ আনবো, মাস্ট নট ইউ। জাস্ট এইভাবে বাক্যটি আমরা রূপান্তর করব। তাহলে আমাদের অক্সিলিয়ারি ভার্বের ক্ষেত্রেও রুলস শেখা শেষ, এবং মডেল ভার্ব হলে কি হবে সেটিরও রুলস শেখা শেষ। 3 নম্বর রুলসটিও খুবই ইজি। যখন ইট বা দেয়ার থাকবে তখন ইট বা দেয়ারই হবে, কোনো রকম কোনো পরিবর্তন হবে না। জাস্ট একটা এক্সাম্পল, তার জন্য আমরা এটার দেখব। সেটা হচ্ছে ইট ইজ আ গুড আইডিয়া। তাহলে আমি তো তোমাদেরকে মাত্রই বললাম যখন ইট থাকবে তখন কিংবা যখন দেয়ার থাকবে সেটার কোনো পরিবর্তনই হবে না। তাহলে এটার উত্তরটা কি হবে? ইট ইজ আ গুড আইডিয়া। তাহলে আমাকে অক্সিলিয়ারি ভার্বটা আগে নিয়ে যেতে হবে, এবং যেহেতু এটা অ্যাফার্মেটিভ আমাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। তার মানে আমি যেটা করব সেটা হচ্ছে ইজ, যেহেতু আমার ভার্বটি আছে ইজ, যেহেতু অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে হবে ইজন্ট, এবং সাবজেক্ট ইট বা দেয়ার থাকলে কোনো পরিবর্তন হয় না। তার মানে ইজন্ট ইট। জাস্ট এইভাবে আমরা বাক্যগুলো রূপান্তর করব, ঠিক আছে। তাহলে আমরা এর পরের রুলসটা দেখি। তারপর রুলসটা হচ্ছে যখন কোনো বাক্যে লেটাস থাকবে বা লেটস থাকবে তখন তোমাকে শ্যাল উই বসাতে হবে। তাহলে আমরা এরকম একটা বাক্য দেখি যেখানে লেটাস বা এই ধরনের শব্দগুলো আছে এবং তারপরে শ্যাল উই তোমাকে আনতে হয়েছে। তাহলে আমি যদি লিখি লেটস গো ফর আ ওয়াক, তাহলে এটার উত্তরটা কি হবে সেটা তোমরা আমাকে জানাও। জাস্ট তোমরা একদম মাথায় সেট করে নাও, সেটা হচ্ছে লেট থাকুক, লেট দিয়ে লেটাস থাকুক, লেটস থাকুক, সবকিছু তোমাকে আর কিচ্ছু দেখতে হবে না, তুমি জাস্ট অ্যান্সার বসাবে শ্যাল উই। তাহলে এটার উত্তরটা কি আমাকে কে কে জানাচ্ছে আমি সেটা একটু দেখি। আমাকে জুই জানিয়েছে ইতিমধ্যে, জাহেদ জানিয়েছে শ্যাল উই, ওকে। তাহলে আমরা হচ্ছে এর পরের রুলসের দিকে যাব, তার আগে এটা একটু দেখে নেই। তাহলে অনেকে হচ্ছে তোমরা কি করবে, এখানে তোমাদের ভুলটা যেটা হয় তোমরা কি করো লেটাস, এটা তো অ্যাফার্মেটিভ দেখো, তো তোমরা কি করো এখানে নেগেটিভ বসিয়ে দাও শ্যাল উই, কিন্তু সেটা কিন্তু করা যাবে না। এইরকম লেটাসের বাক্যে সবসময় শ্যাল উই বসবে, কোনো রকম চেঞ্জ তোমার করার দরকার নেই, ঠিক আছে। তার মানে এটা আমরা বুঝতেই পারছি লেটস গো ফর আ ওয়াক, এটার অ্যান্সারটা হবে শ্যাল উই।
তাহলে আমরা হচ্ছে পরের বাক্যটাতে যাই, আমরা পরের রুলসটাতে যাই। পরের রুলসটা হচ্ছে যখন কোনো বাক্যে নাইদার, নো ওয়ান, নোবডি, স্কার্সলি, হার্ডলি, সেলডম, বেয়ারলি কিংবা স্কার্সিটি, যথেষ্ট না, পর্যাপ্ত না, এরকম শব্দগুলো আসবে, এই শব্দগুলো মানে নাইদার, নো ওয়ান কেউ নাই, তার মানে বাক্যটাতেই নেগেটিভ আছে, সেই কারণে তোমাকে আলাদা করে ট্যাগ করার সময় কোনো নো আনতে হবে না, নট আনতে হবে না। তাহলে এরকম একটা এক্সাম্পল আমরা দেখি যে নট আসবে না আমার, ঠিক আছে। নর্মালি তো আমাদের রুলস অনুযায়ী স্টেটমেন্টে অ্যাফার্মেটিভ হলে আমাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়, কিংবা স্টেটমেন্টে নেগেটিভ হলে ইন্টারোগেটিভ করতে হয়, কিন্তু এইরকম বাক্যের ক্ষেত্রে এই শব্দগুলো যখন থাকবে তখন তোমাকে হ্যাজেন্ট আনতে হবে না, হ্যাজ আনলেই হবে, শ্যান্ট আনতে হবে না, শ্যাল আনলেই হবে। তাহলে চলো আমরা জাস্ট এরকমের একটা এক্সাম্পল দেখি যেখানে নাইদার এরকম শব্দগুলো আছে। আমি যদি লিখি হি হার্ডলি এভার কামস হিয়ার, এইটা যে পারবে তার মানে সে আগের রুলস গুলো খুব ভালোভাবে শিখেছে। হি হার্ডলি এভার কামস হিয়ার, এর সাইডে কিন্তু আমি টেন্সেরটাও লাগিয়ে রেখেছি, তার মানে তোমরা পারতেই পারো হি হার্ডলি এভার কামস হিয়ার, তার মানে আমার এই বাক্যটা আছে প্রেজেন্ট ইনডিফিনিটে। প্রেজেন্ট ইনডিফিনিট হলে আমাকে আনতে হবে ডু অর ডাজ অর ডোন্ট অর ডাজন্ট, তাহলে এটা তো আমি বুঝতে পারছি। হার্ডলি থাকার কারণে আমাকে নট আনা যাবে না, তার মানে ডোন্ট আর ডাজন্ট আমি কেটে দিলাম, ডু আর ডাজের থেকে আমাকে কিছু আনতে হবে। তাহলে এইবার তোমরা বলো কি হবে, সাবজেক্টটি আছে হি, তাহলে এইরকম বাক্যের ক্ষেত্রে কি অ্যান্সারটি হবে দেখি কে কে আমাকে জানাচ্ছে, তার আগে আমি এটা বলে দিই। হি হার্ডলি এভার কামস হিয়ার, কামস থেকে বুঝছি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট মানে আমাকে ডু ডাজ ডোন্ট ডাজন্ট এর থেকে আনতে হবে, কিন্তু আমি রুলসতে পড়েছি নাইদার, নো ওয়ান, নোবডি, স্কেয়ারলি, হার্ডলি, সেলডম, বেয়ারলি, এই শব্দগুলো আসলে আমি নটটা আনবো না, তার মানে ডোন্ট ডাজন্ট কাটা নিব না, ডু আর ডাজের থেকে কোনোটা নিব। সাবজেক্ট হচ্ছে হি, হি থাকলে ডু বসে নাকি ডাজ বসে, হি থাকলে আমার বসে ডাজ, তার মানে আমার এটার উত্তর হবে ডাজ সাবজেক্ট হি। জাস্ট এরকম ভাবে আমি এটা বসিয়ে দেবো। তাহলে আমরা প্র্যাকটিস করবো একটু পরে বোর্ডের কোশ্চেন, তখন হচ্ছে আমি দেখবো কে কে আমাকে বাকিগুলো সঠিকভাবে দেয়। আমি জাস্ট আরেকটা দিচ্ছি, আমি কি বলেছিলাম এখানে হচ্ছে যখন নাইদার, নো ওয়ান এগুলো থাকবে, তাহলে আমি নাইদার দিয়ে দিচ্ছি, নাইদার অফ দেম ওয়েন্ট। দেখো আমি কিন্তু পাস্ট টেন্স দিয়েছি, এইটা তাহলে ঠিক মতো বসো, এবং নাইদার আছে সেটিও মাথায় রাখো। সেন্টেন্সটি দেখো কোন টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট, ওয়েন্ট আছে, এবং দ্বিতীয় যেটা দেখছো নাইদার আছে, তার মানে তোমাকে নট আনতে হবে না। তাহলে আনসারটি কি হবে আমাকে জানাও। এটা কিন্তু আমাদের লাস্ট পেজ রুলসের, এর বাইরে কিন্তু আমাদের ট্যাগ কোশ্চেনে তেমন কোনো রুলসই নেই। তারপরে যেটা এই রুলস গুলা জেনে আমরা জাস্ট চর্চা করতে হবে। আমি হচ্ছে এটা বোর্ডের কোশ্চেনও তোমাদেরকে করাবো। তাহলে আমি তো এই ফাঁকে দেখি কে সঠিক উত্তর দিয়েছে। আচ্ছা আমাকে হচ্ছে জাহেদ জানিয়েছে ডিড দে, ওকে, অভিপাল জানিয়েছে, জিবা জানিয়েছে, নিবিড়, সাইদি, মুসা, ওকে, তার মানে ওরা আমাকে সঠিক উত্তরটাই দিয়েছে, ঠিক আছে। রাতুলও জানিয়েছে, সৌরদীপ জানিয়েছে একদম সঠিক উত্তর, যেহেতু ওয়েন্ট আছে তার মানে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমার রুল অনুযায়ী আমাকে ডিড অথবা ডিডন্ট আনতে হবে পাস্ট ইনডিফিনিট বলে, কিন্তু আমি তো বলেছি এই শব্দগুলো থাকলে নাইদার, স্কেয়ারসলি, তারপর হচ্ছে সেলডম, তখন আমি নট আনবো না, তার মানে আমাকে আনতে হচ্ছে ডিড, এবং নাইদার দেমের কারণে আমি এখানে নিয়ে আসলাম দে, ডিড দে। সো জাস্ট এইভাবে আমরা করবো। তাহলে আমরা এর পরের রুলস দেখি, আর দুইটা রুলস আছে আমাদের, সেটা হচ্ছে যখন এনিওয়ান, এনিবডি, নো ওয়ান, নোবডি, নান, নাইদার থাকবে ট্যাগের সময় তোমাকে সাবজেক্টটা আনতে হবে দে। আগের এক্সাম্পলটা তোমরা করেছো, তার মানে তোমরা বুঝতেই পারছো যে আমাকে কখন কখন দে আনতে হচ্ছে, যখন এনিওয়ান, এনিবডি, নো ওয়ান, নোবডি, নান, নাইদার এইরকম শব্দগুলো থাকবে। জাস্ট একটা এক্সাম্পল আমরা করবো, তাহলে তোমাদের চর্চাটা হয়ে যাবে। আমি যদি লিখি নোবডি ওয়েন্ট, না আমি হচ্ছে আর একটু কঠিন একটা বাক্য দিই, একটু সহজ হয়ে যাচ্ছে। আমি দিলাম এনিবডি বা এনিওয়ান ইজ অ্যালাউড, এইটাকে সঠিক উত্তর দিতে পারে সেটা একটা দেখার বিষয়। কারণ দেখো আমার এখানে আছে ইজ,
কিন্তু আমাকে সাবজেক্ট রুলস অনুযায়ী এনিওয়ান, এনিবডি, নো ওয়ান, নোবডি এগুলো থাকলে আমাকে সাবজেক্টটা আনতে হবে দে। দে এর সাথে কি ইজ বসে সেটা তোমাকে চিন্তা করতে হবে। দে এর সাথে কিন্তু ইজ বসে না, তার মানে তোমাকে তো দে আনতে হবে, পাশাপাশি আগে কি আনতে হবে আর। তার মানে এটার অ্যান্সারটা কি হচ্ছে এনিওয়ান ইজ অ্যালাউড। সেই ক্ষেত্রে অ্যান্সারটা কি হবে সেটা একটু দেখি কে কে জানাচ্ছে। এটা কিন্তু একটা এক্সেপশনাল রুল, এক্সেপশনাল রুলস, এটা বোর্ডে অনেকবার এসেছে। এবং এনিওয়ান মানে যে কেউ, এই যে বোঝাচ্ছে এটা দিয়ে হচ্ছে যে কেউ হতে পারে, এটা কিন্তু নেগেটিভ বুঝে, সেই কারণে কিন্তু নটটা আসে না এখানে। এনিওয়ান থাকলেও নটটা কিন্তু আসে না। তাহলে দেখি কে কে এইটা সঠিক উত্তর দিয়েছে। আচ্ছা, শরীফ বলেছে আর এন্ড দে, ইমরান বলেছে আর এন্ড দে, কিন্তু ভুল হয়েছে। এখন পর্যন্ত সঠিক উত্তর কে দিয়েছে আমি একটু দেখি। আমাকে হচ্ছে মুসা সঠিক উত্তর দিয়েছে। জিবারটাও ভুল হয়েছে, প্লাবনেরটাও ভুল হয়েছে। আচ্ছা, তার মানে এটা অনেকে আমাকে, ও আচ্ছা প্লাবন আমাকে আগেরটার উত্তর দিয়েছে, ঠিক আছে। তার মানে এনিওয়ান ইজ অ্যালাউড, তাহলে ইজেন্ট দে এটা অনেকে করছো, কিন্তু দের সাথে কি ইজ বসে? দের সাথে কিন্তু ইজ বসে না। তার মানে আমার রুলস অনুযায়ী যখন এনিওয়ান, এনিবডি, নো ওয়ান, নোবডি থাকে, আমি তো এখানে দেটা বসিয়ে দিব। তাহলে আগে আমি সেটা বসিয়ে দিলাম এবং প্রশ্নবোধকটাও দিয়ে দিলাম। এবং এইবার তোমাকে দেখতে হবে যে দের সাথে আসলে কি বসে। দের সাথে তোমার আর কিংবা ওয়্যার বসে। তো যেহেতু আমি বাক্যটা আমার প্রেজেন্টে আছে, তার মানে আমি এই কারণে বসাবো আর। এবং আমি নটটা কেন বসাচ্ছি না? কারণ এনিওয়ান এটা দিয়েও আসলে নেগেটিভই বোঝায়, সেই কারণে আমাকে এখানে নটটা আর আলাদাভাবে বুঝাতে হয় না, লিখতে হয় না। তার মানে এটার উত্তরটা হবে আর দেব। তার মানে আমরা এইভাবে আমাদের লাস্ট রুলসটা করব। লাস্ট রুলসটা হচ্ছে অ্যাফার্মেটিভে এভরিওয়ান বা সামবডি বা সামওয়ান থাকলে নট ও দে বসে। এতক্ষণ আমরা এনিওয়ানেরটা দেখেছি, নোবডি দেখেছি, নাইদার দেখেছি। এখন তিনটা শব্দ মনে রাখবে, সেটা হচ্ছে এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান। সেই রকম বাক্যের ক্ষেত্রে কি হবে? সেই রকম বাক্যে তোমাকে নট আনতে হবে এবং দে আনতে হবে। তাহলে আমি যদি লিখি এভরিবডি saw you, তাহলে এখানে তোমাকে দুইটা জিনিস দেখতে হবে, আবার আগের মতো তোমাকে হচ্ছে দে আনতে হবে। আমি দেটা তোমাকে এনে দিলাম, তারপরে বাকিটুকু কি হবে? স আছে, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। পাস্ট ইনডিফিনিট থাকলে আমাকে ডিড অর ডিডন্ট আনতে হয়। এখানে আমার রুলসই আছে, আমাকে নট আনতে হবে। তার মানে আমার এইটার आंसर হবে এভরিবডি স ইউ। দ্যাট মিন্স আমাকে ডিডন্ট আনতে হচ্ছে ডিডন্ট দে। জাস্ট এইভাবে আমরা পরিবর্তনগুলো করব। এখন কমেন্ট ট্যাগ সেটা কি, তাই না? পরীক্ষা তোমার ধরো কোশ্চেন ট্যাগ নাই, সে চলে এসেছে কমেন্ট ট্যাগ, তখন তুমি বুঝবে না এটা কি। এইটাতে জাস্ট একটুখানি পরিবর্তন আছে। কমেন্ট ট্যাগের ক্ষেত্রে আমরা কোশ্চেন ট্যাগে কি করেছি, যখন আমার স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ সেই ক্ষেত্রে আমি এখানে নেগেটিভ ইন্টারোগেটিভ করেছি, কিন্তু কমেন্ট ট্যাগে স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ মানে তুমি শুধু ইন্টারোগেটিভ করবে। তো যখন তোমার স্টেটমেন্টটা নেগেটিভ তখন তুমি নেগেটিভ ইন্টারোগেটিভ করবে। তার মানে জাস্ট একটুখানি পার্থক্য, বাকি সবগুলো রুলস আমরা এখানে যেমন করেছি ঠিক তেমন, ঠিকই তেমন। তাহলে আমি জাস্ট তোমাকে কমেন্ট ট্যাগের একটা এক্সাম্পল দেখাবো। সেটা হচ্ছে আমি যদি লিখি ইউ ওয়েন্ট দেয়ার, এটা যদি আমি তোমাকে কোশ্চেন ট্যাগ করতে বলি তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে তুমি যেটা করবে ইউ আনবে সাবজেক্ট, তারপর পাস্ট ইনডিফিনিট বলে তোমাকে ডিডন্ট আনতে হচ্ছে ডিড, এবং রুলস অনুযায়ী নট আনতে হচ্ছে। এটা হচ্ছে তোমার কোশ্চেন ট্যাগের রুলস। এখন কমেন্ট ট্যাগের ক্ষেত্রে তোমাকে জাস্ট এই নটটা আনা যাবে না, তোমার অ্যানসারটা হবে ডিড। এটাই হচ্ছে কমেন্ট ট্যাগ। তো বোর্ডে যদি কখনো এরকম হয় বা কোনো পরীক্ষার খাতায় যখন তোমার কাছে কোশ্চেন ট্যাগ না চেয়ে কমেন্ট ট্যাগ যাবে, শুধু তুমি যে কোশ্চেন ট্যাগে নটটা আনবে সেই নটটা আনবে না, আর যেখানে নট আনবে না সেখানে শুধু নটটা আনবে। তাহলে তোমার বাক্যটি জাস্ট এভাবে পরিবর্তন হয়ে যাবে। আমরা একটা বোর্ডের কোশ্চেন করব এবং তারপরে কোশ্চেন, বোর্ডের কোশ্চেনটা তোমরা আমাকে সলভ করে দেবে। লাস্ট হচ্ছে আমরা বোর্ডের কোশ্চেনটা দেখব। তাহলে আমরা বোর্ডের কোশ্চেনটা দেখে আজকে ক্লাসটা শেষ করব। সেটা হচ্ছে যে দেখো আমরা যে কয়টা রুলস পড়েছি তার বাইরে কোনো রুলসই নেই। আর যারা যারা মনে করছো আপু এটা তো আমি পারি, তারা তারা আমাকে অবশ্যই কমেন্টে জানাও, এর উত্তরটা আগে জানাও, তারপরে বিসি করে এসো, আগে এর উত্তরটা আমাকে জানিয়ে দাও। তাহলে দেখো এটা এসেছে হচ্ছে ঢাকা বোর্ড 2015-তে এবং পরবর্তীতে রিপিট করে কুমিল্লা বোর্ড 2017-তে এসেছে। ফার্স্ট কোশ্চেন আমার, most of the students who fail in English
ডু নট হ্যাভ স্ট্রং ফাউন্ডেশন অন গ্রামার। অনেক বড় একটা সেন্টেন্স, কিন্তু বাক্যটাতে তোমাকে অক্সিলিয়ারি ভার্বটা বুঝতে হবে। এইখানে তোমার অক্সিলিয়ারি ভার্বটা কি? দেখো, মোস্ট অফ দ্য স্টুডেন্টস হু ফেল ইন ইংলিশ ডু নট হ্যাভ অন গ্রামার, তার মানে ডু নট। তাহলে তোমাকে যেটা করতে হবে, এই ধরনের বাক্যে আমি কি বলেছিলাম, তোমাকে যে সাবজেক্টটা আনতে হবে, সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে দে। মোস্ট অফ দা অনেককে বোঝাচ্ছে, সেই কারণে তোমার সাবজেক্টটা হয়ে যাবে দে, এর উত্তরটা হয়ে যাবে দে। এবং কোশ্চেন ট্যাগ তোমাকে করতে হবে, তার মানে তোমাকে এখানে ডু নট দেওয়া আছে, তাহলে তোমাকে এখানে ডু নট, নেগেটিভ আছে, নেগেটিভ থাকলে আমরা কি বলেছি, নেগেটিভ থাকলে শুধু ইন্টারোগেটিভ হবে, তার মানে শুধু ডুটা বসবে। আর এটার অ্যানসারটা হবে ডু দে। তো দেখি কে কে সঠিক উত্তর দিয়েছে এ এর আমাকে, আর তোমরা যারা পারো আমাকে বি এর উত্তরটাও দিয়ে দাও। অনেকে আমাকে হচ্ছে ডু দে লিখেছে এবং তাদের উত্তরটা কিন্তু ঠিক হয়েছে। আমাকে নুরুন নাহার জানিয়েছে, সিদ্দিকা, নুসরাত, নূর জানিয়েছে, শিমু জানিয়েছে, মাসফি, জুই, আতিকুর, শিশির, মুসা, জিবা। ঠিক আছে, তার মানে এটা তোমরা বুঝতে পারছো। এবার আমরা যদি বি নাম্বারটা দিই, বি নাম্বার সেন্টেন্সটা হচ্ছে দে রিড অনলি টু পাস দ্য এক্সাম। তার মানে তোমাকে দেখতে হবে আমি কি বলেছি, দুইটা জিনিস। প্রথমত টেন্সটি কি, দে রিড অনলি টু পাস দ্য এক্সাম, তার মানে তুমি বুঝতে পারছো এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হলে আমাকে কি কি আনতে হয়, প্রেজেন্ট ইনডিফিনিট হলে আমাকে আনতে হয় ডু অর ডাজ অথবা ডোন্ট অর ডাজন্ট। বাক্যটি যেহেতু অ্যাফার্মেটিভ, আমাকে নেগেটিভ আনতে হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ। তার মানে দে রিড অনলি টু পাস দ্য এক্সাম, এটার অ্যানসারটি কি হবে, দে। তাহলে আমি আগে বি নাম্বারের জন্য সাবজেক্টটা বসিয়ে দিচ্ছি দে, এবং আমি বলেছি প্রেজেন্ট ইনডিফিনিট এবং বাক্যটি অ্যাফার্মেটিভ বলে আমাকে নট আনতে হচ্ছে, তাহলে উত্তরটি হবে ডোন্ট দে। জাস্ট এইভাবে তোমরা এই বাক্যটা রূপান্তর করতে পারো। ঠিক আছে, আমি একটু শেষে দেখবো, সি নাম্বারটা দেখে ফেলি। সি নাম্বারটা হচ্ছে ইয়েস টিচার্স শুড মোটিভেট দেম টু লার্ন দ্য বেসিক থিংস। তাহলে এইটা দেখো মডেল ভার্বের রুলস, শুড থাকলে, কুড থাকলে, ক্যান থাকলে, মাইট থাকলে, মে থাকলে, এনিথিং মডেল ভার্বসের ক্ষেত্রে যেটা থাকবে সেটাই বসবে। এবং কি হবে, যেহেতু এটা অ্যাফার্মেটিভ আছে নট আনতে হবে। তাহলে সি এর উত্তর কি হয়, সি এর উত্তর হয় শুডেন্ট, এবং এখানে আমার সাবজেক্ট টিচার্স, টিচার্স মানে অনেকজন বোঝাচ্ছে, তার মানে এখানে হয়ে যাবে দে, শুডেন্ট দে। জাস্ট এইভাবে আমরা সি নাম্বারও করে ফেলি। ডি নাম্বার দেখো, এগুলো কিন্তু আমরা যে কয়টা রুলস পড়েছি তার মধ্যেই পড়ছে। ডি নাম্বার হচ্ছে ইয়েস দে ক্যান নট হেল্প লার্নিং গ্রামার। সো একই রুলস, যেখানেও মডেল ভার্ব আছে কিন্তু এখানে নট আছে, তার মানে আমাকে রূপান্তরের সময় শুধু ইন্টারোগেটিভটা আনতে হবে, দে ক্যান নট হেল্প লার্নিং গ্রামার। তার মানে আমার ডি এর উত্তর কি হবে, ডি এর উত্তর হবে ক্যান দে। জাস্ট এইভাবে আমরা বাক্যটা রূপান্তর করব। শেষ বাক্যটা আমি দেখাচ্ছি তোমাদের, আর পরের বোর্ডটা আমি তোমরা ই নাম্বারের উত্তর আমাকে দিতে দিতে আমি পরের কোশ্চেনটা লাগিয়ে দিচ্ছি। এটার উত্তরটা তোমরা আমাকে ক্লাস শেষে, আমি ক্লাসটা শেষ করে ফেলার পর কমেন্ট বক্সে জানাবে। যেটা আসলে একটা বোর্ডেরই কোশ্চেন, যে আমাকে আসলে এইটার উত্তরটা সঠিক জানাতে পারবে তার মানে তোমরা হচ্ছে একদম পুরো ক্লাসটাই বুঝেছো, এবং তোমাদের ইনশাআল্লাহ হচ্ছে 5 মার্ক থাকবে ট্যাক্সে। ঠিক আছে, তাহলে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে, দেখো লাস্ট কোশ্চেনটা হচ্ছে প্র্যাকটিস ইজ এসেনশিয়াল টু, এটার উত্তরটা কি, প্র্যাকটিস ইজ এসেনশিয়াল টু। আমি কি বলেছি, অক্সিলিয়ারি ভার্বের ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্বটা ইজ হবে, এবং এইখানে যেহেতু অ্যাফার্মেটিভ আছে আমাকে নেগেটিভ করতে হবে, ইজেন্ট হবে, এবং তার মানে প্র্যাকটিস, এই যে চর্চা একটা বস্তুগত বিষয়কে বোঝাচ্ছে, সেই কারণে ইট বসবে। তার মানে অ্যানসারটি হবে ইজেন্ট ইট। শেষটি তোমাদের জন্য, তোমরা আমাকে এইটা কমেন্টে জানাবে, সেটি হচ্ছে মিনা ইজ হ্যাভিং আ বার্থডে পার্টি, এটার উত্তরটি কি হবে, এ দিয়ে জানাবে, বি সি ডি ই জানাবে, এবং সর্বশেষ তোমরা আমাকে যেটা জানাবে সেটা হচ্ছে সো দেয়ার ইজ স্কারসিটি অফ ফিশ। স্কারসিটি দ্যাট মিন্স এটা নেগেটিভ বোঝায়, তার মানে স্কারসিটি কিংবা হচ্ছে হার্ডলি, সেলডম, সেগুলো বসলে আজকে উত্তরটা কি হবে সেটা আমাকে জানাবে।
এটাও বোর্ডের একটা কোশ্চেন। তোমরা আমাকে এগুলোর উত্তরগুলো জানালে আমাদের আজকের ক্লাসটা মোটামুটি শেষ। আমি একটু শেষ কমেন্টটা দেখবো, দেখে আমরা আজকের ক্লাসটা শেষ করে ফেলবো। আর যারা যারা আমাকে ইতিমধ্যে জানিয়েছেন একটু সেটা দেখি। আচ্ছা, আমাকে ইয়াসিন আরাফাত জানিয়েছে ইজ, আমাকে ইউসুফ জানিয়েছে ইজন্ট ইট রাইট আনসার, ফিভা জানিয়েছে, ইউসুফ জানিয়েছে, মুমিত ইজ ইট বলেছি, একটু ভুল হয়েছে, তারপরে উত্তরগুলো ঠিক হয়েছে। আতিকুর রহমান সবাই আমাকে সঠিক উত্তর দিয়েছে। ঠিক আছে, তাহলে জাস্ট তোমরা এই রুলসগুলা ভালোভাবে দেখবে এবং এই রুলসগুলো ভালোভাবে দেখার পর বোর্ডের কোশ্চেনগুলো সলভ করবে। তারপরে যদি কোনো সমস্যা আসলে থাকার কথা না, আমরা বোর্ডের এক্সাম্পলগুলো দিয়ে দেখেছি। তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এই যে চিটাগাং বোর্ড 2015-তে এসেছে এবং সিলেট বোর্ড 2017-তে এসেছে, এইগুলোর উত্তরগুলো কি হবে। ABCDE জানাবে। এবং লাস্টে আমি একটা সেন্টেন্স রেখেছি যেটা একটু ট্রিকি, সেটা হচ্ছে স্কারসিটি আছে, সেই রকম বাক্যের ক্ষেত্রে আজকে উত্তরটা কি হবে সেটা আমাকে জানাও। আর তোমরা ভালো থাকো, সেটাই দোয়া করি। ভালো থাকো।